বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলো থেকে আমরা অনেকগুলো ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর সহ অনেক কিছু শিখেছি। ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স, এলিমেন্টরের অ্যাডভান্স এই বিষয়গুলো জানি। তো ওয়ার্ডপ্রেস আসলে আমরা পুরোটা জানলেও আসলে একটা প্রজেক্ট তৈরি করতে পারবো না, কেননা ওয়ার্ডপ্রেস দিয়ে প্রজেক্ট তৈরি করতে হলে আমাদেরকে অনেক প্লাগইন, থিম এগুলোর সাহায্য নিতে হয়। ঠিক আছে, তো থিমটা তো মোটামুটি বুঝলাম আমরা যে আহ, একটা থিম কাস্টমাইজ কিভাবে করে, এটা প্রিমিয়াম হোক বা ফ্রি হোক সেটা আমরা বুঝলাম যে থিম কিন্তু মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসে। মানে একটা থিম ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাদের গোটা একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবং ওদের অনেক ডেমো থাকে, তার মধ্যে যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মানে ওয়েবসাইট আর মানে কাজ একদমই কমে যায়। ঠিক আছে, না 80% কাজ হয়ে যায়, শুধুমাত্র চেঞ্জ করলেই হচ্ছে। তো থেম এই জন্য অনেক পাওয়ারফুল। মানে থেম কিনলে আসলে ওই থেমটাই প্রয়োজনীয় প্লাগইন সাথে নিয়ে আসে। ঠিক আছে, থেম ইনস্টল দিলেই তার ভিতরে প্যাকেজ আকারে তার জন্য প্রয়োজনীয় সকল প্লাগইন গুলো ইনস্টল হয়ে যায়। কিন্তু যদি এমন একটা ওয়েবসাইট ক্লায়েন্ট বানাইতে বলে যে যেটা থেম দিয়ে আসলে পুরোপুরি অ্যাচিভ করা যাচ্ছে না, যেমন আমরা দেখলাম যে পেজ বিল্ডিং বা থেম বিল্ডিং জাতীয় কিছু আসলেই কিন্তু আর থেম দিয়ে করা যাবে না, তখন কিন্তু আমাদের পেজ বিল্ডার বা থেম বিল্ডারের সাহায্য নিতে হবে। যেমন এরকম একটা হচ্ছে এলিমেন্টর প্রো। তো এলিমেন্টর দিয়ে তো আমরা পেজটাকে কভার করতে পারলাম, কিন্তু এমন যদি হয় ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়ে দেন, যেখানে কোর্স মানুষ দিতে পারবে, কোর্স ইয়ে করতে পারবে, এই যে জিনিসগুলা, এটার জন্য একটা প্লাগইন আছে। ঠিক আছে, কঠিন প্লাগইন। আবার ধরো এমন একটা কাজ হলো, ধরো একটা বিবাহের একটা ওয়েবসাইট বানাইতে যাচ্ছ, বা সহজ হিসেবে চাকরির ওয়েবসাইট। ঠিক আছে, এই একই জিনিস, বিবাহের ওয়েবসাইট চাকরির ওয়েবসাইটের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। মানে তুমি যদি ওয়েবসাইটটা দেখো তাহলে বুঝতে পারবে যে টাইপ আসলে একই, খালি পরিস্থিতি ভিন্ন আর কি। এরা কাজ করে কিন্তু ইউজার নিয়ে। ঠিক আছে, যেমন একটা বিবাহ ওয়েবসাইট বা এই টাইপের ওয়েবসাইটে কিন্তু সবাই সিভি জমা দেয়, তাই না? তাহলে সবার সিভিটাই আসলে তার প্রোফাইল, মানে সে তার প্রোফাইলটাকে আপডেট করে, তারপর হচ্ছে মানুষ প্রোফাইল গুলো দেখতে পায়, যেটা ভালো সেটার সাথে তার সাথে যোগাযোগ করে। বিষয়টা কিন্তু এমনই। আবার চাকরির ক্ষেত্রেও তাই। দেখো, তুমি যখন চাকরি একটা ওয়েবসাইট বানাবা, তখন দেখো, খেয়াল করে দেখো, সেম জিনিসটাই কিন্তু হয়। কি হয়, যেমন চাকরির ক্ষেত্রে তুমি একটা সিভি বানাও, তাহলে একই জিনিস, একই সেম জিনিসটাই হচ্ছে। সিভি বানাও, আবার ক্লায়েন্ট, এখানে তো ক্লায়েন্ট না, ওখানে ক্লায়েন্ট দেখে বায়োডাটা, কিন্তু এখানে ক্লায়েন্ট কে, এখানে ক্লায়েন্ট হচ্ছে যে রিক্রুটার, সে। কিন্তু বিষয়টা কিন্তু একই, মানে আমার ওয়েবসাইটের বানানোর নিয়মটা কিন্তু একই, জাস্ট খালি মানুষ আলাদাই আর কি। তখন সে তোমার সিভি দেখে, দেখে ভালো লাগলে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করলে তোমাকে ফোন দেয়, তাই না? তার মানে ইউজার নিয়ে কাজ করতে হয় মানুষকে, ইউজার নিয়ে কাজ করতে হয়। তারপরে আবার তোমার অনেক হিউজ পরিমাণ ইউজার, মানে এই টাইপের ওয়েবসাইট গুলো বানাতে হলে ইউজার নিয়ে কাজ করতে হবে মাস্ট। তারপর আবার যে বললাম, এডুকেশন ম্যানেজমেন্ট করতে হলে যেমন একটা ইভেন্ট আসবে, ইভেন্ট একটা নির্দিষ্ট ডেটে আসবে, এগুলো কিন্তু কোনো থেমে, থেম অনেক সময় বাই ডিফল্ট নিয়ে আসে কিছু থেম। যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট থেম যদি ইনস্টল দাও, তাহলে ও প্রয়োজনীয় প্লাগইন সাথে নিয়ে আসবে। কিন্তু ক্লায়েন্টের ধরো আগের একটা ওয়েবসাইট আছে, সেটাতে আর ইভেন্ট ম্যানেজমেন্ট থেম নাই, অন্য একটা থেম। কারণ ক্লায়েন্ট বলতেছে আমার ওয়েবসাইটটার মধ্যে খালি ইভেন্ট ম্যানেজমেন্ট ফাংশনালিটি অ্যাড করে দেন। তার মানে সে চাচ্ছে আসলে তার ওইটা নাই, আপনি অ্যাড করে দেন। তাহলে তখন কিন্তু আর থেম দিয়ে করতে পারতেছে না, তখন কি তোমাকে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট প্লাগইনটা ইউজ করতে হবে। ঠিক আছে, নাইলে কিন্তু তুমি কি করতে পারবে না, ওই প্রজেক্টটা করতে পারবে না। ঠিক আছে, এরকম অনেক প্লাগইন আছে। যেমন ধরো স্পিড অপটিমাইজেশন করবে, ধরো ওয়েবসাইটের স্পিড ক্লায়েন্ট বলে ফাস্ট করে দেন, এন্ড তুমি এটা নর্মাল যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটাতে করতে পারবে না, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কেশিং করতে হবে, অনেক কিছু করতে হবে। স্পিড বাড়ানোর জন্য অনেক মেজার আছে, ফাইলটাকে ছোট করে আনতে হবে, ছবিটাকে ছোট করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য কিন্তু প্লাগইন লাগবে। প্লাগইন ছাড়া কি করতে পারবে না, মানে তুমি অপটিমাইজ করতে পারবে না। এই জন্য কি, মানে থেম দিয়ে আমরা একটা কমন ওয়েবসাইট গুলো, যেগুলো কমন, মানে ধরো একটা ওয়েবসাইট সচরাচর হয়ে আসতেছে এডুকেশন, অনেক ওয়েবসাইটই আছে যেগুলো কমন, মানে পৃথিবীতে এরকম হাজার হাজার হয়ে আসতেছে ই কমার্স। এদের ক্ষেত্রে হয় কি, থেম দিয়ে কাজটা হয়ে যায়। কিন্তু ক্লায়েন্ট যদি একটু পিকুলিয়ার ওয়েবসাইট বানাতে পারে, মানে একটু পিকুলিয়ার মানে একটু আনকমন, মানে কমন না, কমনের থেকে একটু আলাদা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু তখন প্লাগইনের সাহায্য নিতে হবে। এবং প্লাগইনে দক্ষ না হইলে কিন্তু ওই কাজগুলো করতে পারবে না। যেমন ই কমার্সে আছে, যেমন দেখো, ই কমার্সে তোমার যে নর্মাল কাজ দেয় খুব ইজি, ঠিক আছে, কিন্তু যদি এমন বলে যে ঢাকা শহরে একটা ইয়ে হবে, শিপিং প্রাইস হবে, ঢাকার বাইরে রাজশাহী হলে প্রাইস বেড়ে যাবে 20 টাকা,
ঠিক আছে। আবার ধরো এই এই এলাকায় থাকবে ফ্রি শিপিং, তখন কি করবে? তখন কি তোমার এই থেম এগুলো করতে পারবে? না, থেম এগুলো করতে পারবে না। দেখো ক্লায়েন্ট কিন্তু অনেক কিছু বলতে পারে, মানে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস বলতে পারে। তার মানে তোমাকে তখন শিপিং জোন টোন সেট আপ দিতে হবে। তা নাহলে তুমি কেমনে বুঝবে যে কোন জোনে কত টাকা? এগুলো তাহলে হিসেব নিকেশ বাই করতে হবে। আবার ধরো একটা পেমেন্ট গেটওয়ে, টাকা নিবা, তো টাকা নিতে হলে তো কোথা থেকে টাকা নিবা? বিকাশ তার একটা গেটওয়ে দিচ্ছে, তারপর নগদ একটা গেটওয়ে দিচ্ছে, এগুলো আমাদের ইউজ করতে হবে। তা নাহলে কি আমরা তার মাধ্যমে কিন্তু টাকা দিতে পারবো না। তার মানে আবার ধরো ক্লায়েন্ট মাঝে মাঝে বললো আমার গুগল ম্যাপ ইউজ করতে হবে। গুগল ম্যাপের মধ্যে আমার এই এই শহরগুলোতে পয়েন্টার থাকবে, তাহলে এটার জন্য কিন্তু গুগল ম্যাপ প্লাগইন ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু তুমি ওই ফাংশনালিটিটা পাবা না। আর কিছু কিছু থেম, যেমন ধরো রিয়েল এস্টেট থেম, তারা আবার এই গুগল ম্যাপ প্লাগইনটা নিয়ে আসবে। কেন? কারণ তাদের ওই জিনিসটা আছে যে কোন জায়গায় তার বাড়িটা বিক্রি হবে, সেই জায়গার একটা লোকেশনের ফাংশনালিটি ওই থেমের মধ্যে আছে। কিন্তু যে ক্লায়েন্ট তোমাকে বলতেছে তার তো থেমে আর ওইটা নাই। তার মানে কি তোমাকে এটা কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। এই জন্য মোটামুটি কিছু কিছু থেমের কাজ জানতে পারলে দেখবা যে কাজ অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। মানে এত কঠিন হবে না তখন আর। আর একটা সময় পর যখন 4-5টা ইম্পর্টেন্ট থেম তুমি নিজে করে ফেলতে পারবা, মানে মোটামুটি নিজে নিজে, তার এলিমেন্টার কিন্তু একটা প্লাগইন, এটা কিন্তু তুমি শিখে ফেলছো। তার মানে এলিমেন্টার এখন যেমন পারবা, ডাব্লিউপি বেকারি পারবা, এরকম অনেক কিছু এখন পারবা, সমস্যা নেই। এরকম আর কি। তো কয়েকটা প্লাগইন, মেজর কয়েকটা প্লাগইন শিখলে এরপর যে ছোট ছোট যে প্লাগইন গুলো, এগুলো না ওই দেখেই শেখা যায়। মানে এটার জন্য আলাদা কোর্স করতে হবে বিষয়টা এমন না, তুমি নিজে নিজে দেখেই শিখতে পারবে। ধরো একটা প্লাগইন করে কি, এই ধরো এই যে আপডেট হইতে দেয় না, এই যে আমি যেমন তোমাকে দেখাইছি যে আপডেট বন্ধ রাখে, তাই তুমি জাস্ট ইনস্টল দিলেই কিন্তু কাজ হয়ে যায়, আপডেট কাজ হয়ে যায়। আবার একটা প্লাগইন ধরো যে কামিং সুন পেজ দেখায়, আর তুমি একটা কামিং সুন পেজ সহজে কিন্তু দেখাতে পারবে না। তার ক্লায়েন্ট বললো যে আমার এটা কামিং সুন দিয়ে দেন, তার মানে কি তোমাকে এই কাজটা কামিং সুন বা মেইনটেনেন্স মোডে দিতে হবে। তখন একটা প্লাগইন ইনস্টল দিলেই কিন্তু অটোমেটিক ওটা বসে যাবে। বিষয়টা হলো এরকম, ঠিক আছে। তো আমরা দেখি যে আস্তে আস্তে একটু কিছু কিছু প্লাগইনের কাজ দেখি। এই যেমন আমি এখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ই কমার্স, ঠিক আছে। এটা ই কমার্স হইলেও এই নর্মাল ই কমার্স না, এটাকে বলে ড্রপ শিপিং ই কমার্স, ঠিক আছে। ড্রপ শিপিং বুঝো? ড্রপ শিপিং বিজনেস হচ্ছে ধরো তুমি আরেকজনের প্রোডাক্ট, আরেকজনের দোকানের প্রোডাক্ট তোমার ওয়েবসাইটে দেখাবা। এখন ওই প্রোডাক্টটা বিক্রি হলে ওই দোকানের মালিক তোমাকে কিছুটা ইনসেন্টিভ দিবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো কমপ্লিট হালাল হবে, সমস্যা নেই। কারণ হচ্ছে তুমি তো লাভই খেতেছো, আর ওই দোকানদার তোমাকে ইনসেন্টিভ দিবে, মানে ওই ওর প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার জন্যই তো দিবে, তাই না? এটা আর কি। তো ড্রপ শিপিং এরকম অনেক আরো কিছু ই কমার্স আছে, অ্যাফিলিয়েট ই কমার্স। অ্যাফিলিয়েট মানে কি? ধরো অ্যাফিলিয়েট আর ড্রপ শিপিংটা প্রায় সিমিলার, তবে একটু পার্থক্য আছে। যেমন অ্যাফিলিয়েট হচ্ছে তুমি ধরো একটা ক্লায়েন্টের ধরো একটা প্রোডাক্ট তুমি নিজে বিজ্ঞাপন দিবে, ধরো ধরো একটা গাড়ি, আর এই গাড়িটা তুমি তোমার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ওই গাড়িটা ওদের রেফারেলের মাধ্যমে ধরো নিলা তোমার ওয়েবসাইটে, যে তোমার রেফারেলে যদি বিক্রি হয় গাড়িটা, তাহলে ওরা করবে কি, ওই ওয়েবসাইট লিখে দিচ্ছে যে যার রেফারে বিক্রি হবে তাকে আমি 20,000 টাকা দিব, ঠিক আছে। তাহলে তুমি 20,000 টাকা পেয়ে গেলা, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ধরনের ই কমার্স কিন্তু আছে। আবার এক ধরনের ই কমার্স আছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং কি, যে এই মাত্র যেটা আমি যেটা নিয়ে কাজ করতেছি, আমি সেলভিয়া ড্রপ শিপিং নিয়ে কাজ করতেছি। এরকম আরো ড্রপ শিপিং আছে, মানে আলিবাবা ড্রপ শিপিং আছে, ঠিক আছে, আলি এক্সপ্রেস। তো এগুলার জিনিসটা কি, ধরো ক্লায়েন্ট তোমার ওয়েবসাইটে অর্ডার দিবে, কিন্তু এই এই প্রোডাক্টটা আসলে তোমার না, এই প্রোডাক্টটা হচ্ছে ওই লোকের, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যখন অর্ডার দিবে, তুমি কিন্তু টাকা, ধরো ওই প্রোডাক্টের দাম হলো ধরো 50 টাকা, কিন্তু তুমি নিতেছো 55 টাকা, ঠিক আছে, 5 টাকা বেশি নিতেছো, তাহলে তোমার 5 টাকা লাভ হইতেছে, তাই না? ওই ক্লায়েন্ট কিন্তু ওই যখন তোমার ওয়েবসাইট অর্ডারটা দিবে পণ্যর, ওই প্রোডাক্টের একটা অর্ডার অটোমেটিক ওইটার যে মাদার যে ওয়েবসাইট, এটাতে অটোমেটিক প্লেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই লোক বুঝে যাবে যে এই ঠিকানা থেকে একটা অর্ডার আসছে, আসলে কিন্তু অর্ডার আসছে তোমার ওয়েবসাইটে, কিন্তু চলে গেল কি ওইদিকে। আচ্ছা, চলে গেল ওইদিকে, ওরাই কি করবে, ডেলিভারি দিয়ে দিবে, মানে তোমার কিছু করতে হবে না। তাহলে ওরাই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিল, আর তুমি মাঝখানে, তোমার লাভ কি, তোমার মাঝখানে 5 টাকা লাভ, ঠিক আছে। আর তুমি দাম একটু বাড়াই দিচ্ছ আর কি। ব্যবসা তো এইভাবেই করে, দাম না বাড়াইলে ব্যবসা হবে কিভাবে, নাকি? ধরো এক জায়গা থেকে যে সে যতটা নিতেছে, তুমি তার থেকে 2 টাকা বেশি নিতেছো, এই আর কি। তো আমি সেলভিয়া নিয়ে কাজ করতেছি। তো সেলভিয়া তো এরকম ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট আছে, এরকম আলিবাবাতে হাজার হাজার প্রোডাক্ট আছে। আর এই ওয়েবসাইটে এই প্রোডাক্টটা দেখাবে, ক্লায়েন্ট অর্ডার করবে, কিন্তু অর্ডার পড়বে কোথায়? সেলভিয়ার মধ্যে। একদম আমাদের যে ঠিকানা ঠিকানা সে দিছে সব সহ তার কাছে চলে যাবে। আর সে কিন্তু ডেলিভারি দিবে, ডেলিভারি কিন্তু আমি দিব না। তাহলে ওর ডেলিভারি দিলেই তুমি প্রোডাক্টটা পেয়ে গেলা, তুমি তো বললা আমার বিক্রি শেষ। হ্যাঁ শেষ, আমি মাঝখান থেকে ওই যে অতিরিক্ত লাভটা পেয়ে গেলাম।
ঠিক আছে, এটা ড্রপ শিপিং। তো দেখ, বুঝতে পারতেছে যে কত রকম ক্যাটাগরির জিনিস আছে, কত রকম জিনিস আসতে পারে। তার মানে অনেক অনেক প্লাগইনের কাজ শিখতে হবে, ঠিক আছে। তো আমি যদি সিম্পলি এইটা, তো এইটা না, এই প্রজেক্টটা দেখো। ও আরেকটা বলতে ভুলে গেছে, আরেক ধরনের ই কমার্স আছে যেটাকে বলে মাল্টি ভেন্ডর ই কমার্স। এগুলো এগুলো টার্ম জেনে রাখো, এগুলো কিন্তু ক্লায়েন্ট তোমাকে বলবে, আর না জানলে তুমি বানাইতে পারবে না, ঠিক আছে। মাল্টি ভেন্ডর ই কমার্স হচ্ছে একাধিক ভেন্ডর থাকবে। যেমন ধরো আমার প্রোডাক্টে যদি আমি কোনো একটা জিনিস বিক্রি করি, ধরো আমি মধু ঘি বিক্রি করব, ঠিক আছে। এখন দেখো এই মধু ঘিটা বিক্রি করলে এটা কার প্রোডাক্ট? আমার প্রোডাক্ট না? তাহলে আমার প্রোডাক্ট আমি বিক্রি করবো, তাই না? এটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর, মানে এটার কোনো মাল্টি ভেন্ডর নেই, মানে আমি বিক্রি করতেছি আমার প্রোডাক্ট। এই ধরনের ওয়েবসাইটই বেশি। কারণ দেখো, তুমি একটা লোকজন তোমাকে ওয়েবসাইট বানাইতে বলবে যে আমার দোকানের ওয়েবসাইট বানিয়ে দেন, আমার এটার ওয়েবসাইট বানিয়ে দেন। তার মানে কি ওই সব প্রোডাক্ট কিন্তু ওই লোকেরই, আর কোনো কোম্পানির প্রোডাক্ট সেখানে নাই, ওই লোকেরই প্রোডাক্ট। তাহলে এটাকে বলে সিঙ্গেল ভেন্ডর। এগুলার খরচও কম, বানাইতেও কষ্ট কম, এবং এগুলো কি ধরো তোমাকে টাকাও কিছুটা কম্পিটিটিভ কম দিবে, মানে অন্য যেগুলো মাল্টি ভেন্ডর থেকে। এখন মাল্টি ভেন্ডর কি, যেমন দারাজের কথা চিন্তা করো, আমি একটু দারাজের দিকে তোমাকে দেখাই। দারাজ কিন্তু সিঙ্গেল ভেন্ডর, দারাজ হলে মাল্টি ভেন্ডর, আমি তোমাকে দেখাই। আচ্ছা, এই যে তোর দারাজের প্রোডাক্ট, ঠিক আছে। আর দারাজের একটা প্রোডাক্ট ওদের নিজের না, ঠিক আছে। তোমরা দারাজের তোমাদের অবশ্যই কেনাকাটা করছো, জীবনে একবার হলেও কিনছো, তাই না? তা তুমি নিজে ভালো করে জানো দারাজের একটা প্রোডাক্ট কিনা ওর নিজের না। কেন? আমি একটা প্রোডাক্ট তোমাকে খুলে দেখাই। ধরো এই কলমটা আমি কিনবো, অন করলাম। আচ্ছা দেখো, এই কলমটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে। এই যে নো ব্র্যান্ড নামে, তারা ব্র্যান্ডের নাম দেয়নি আর কি। যাই হোক, নাম দিক না দিক, কিন্তু একটা করে তার অ্যাকাউন্ট আছে কিন্তু, দেখো আমি আবার দেখাইতেছি। ধরো এই যে এটা কিনবো, ব্র্যান্ডের নাম দেয় নেই, নো ব্র্যান্ডে আমি ঢুকলাম। এই দেখো, এই যে নো ব্র্যান্ড নামেই তার একটা কি আছে, তার একটা শপ আছে, ঠিক আছে। এই শপে শুধু তারই পাওয়া যায়। এই দেখো, বিকাম এ সেলার, মানে তুমি একজন সেলার হইতে পারবা। তার মানে কি, তুমি এখানে সেলারের জন্য রেজিস্ট্রেশন করে করতে পারবে কি, তোমার একটা অ্যাকাউন্ট খুলতে পারবা। তাহলে কি তোমার প্রোডাক্ট এম দিতে পারবা, ঠিক আছে, দারাজে। তাহলে তোমার প্রোডাক্ট চলে আসবে, আর মানুষ যখন তোমার প্রোডাক্টটা কিনবে তখন তোমার দোকান হিট করবে, আর একজনের প্রোডাক্ট কিনলে তার দোকান হিট করবে। কথা বুঝছো? এইটা কিন্তু মাল্টি ভেন্ডার, এটা কিন্তু একজনের প্রোডাক্ট না। তার মানে এখানে আবার সেলার রেজিস্ট্রেশন করে, তাই না? সেলার রেজিস্ট্রেশন করে তারপর কি করে, সেলার এই রেজিস্ট্রেশন যে করলো, এই রেজিস্ট্রেশন করার দ্বারা সে কি করলো, একটা স্টোর তৈরি করে তার। এবং সে ওই যে আমরা যেমন প্রোডাক্ট আপলোড দিতে পারি ড্যাশবোর্ডে, ওইখানে মাল্টি ভেন্ডারে ওই প্রত্যেকটা ক্লায়েন্ট কি করতে পারে, এরকম একটা ড্যাশবোর্ড আছে তার। সে এই সব প্রোডাক্ট সে নিজে আপলোড দিতে পারে। দিলে সে তার প্রোডাক্ট ম্যানেজ করলো, দাম সেট করলো, আপলোড দিলে, সবকিছু করলো। করলে এই যে সে সবকিছু করলো, এখন এই প্রোডাক্টটাই এখন মানুষ কিনবে। কিনলে হবে কি, তোমার প্রোডাক্ট যদি অর্ডার করে, তাহলে তুমি তাকে দিয়ে দিবে, আর একজনের প্রোডাক্ট অর্ডার করলে সে তাকে দিয়ে দিবে। এটা লিখবি, এটাকে বলে মাল্টি ভেন্ডর। তাহলে এই প্রোডাক্ট, এই মাল্টি ভেন্ডর বানাইতে হইলে কিন্তু আরেকটা প্লাগইন তোমাকে শিখতে হবে, ঠিক আছে, অনেক অ্যাডভান্স, ঠিক আছে। কারণ মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানানো কঠিন। একটা সেলারের প্রোফাইল বানাইতে হয়, সেলারের এবার একটা ড্যাশবোর্ড থাকে, তারপর হচ্ছে এই প্রোডাক্ট গুলো আবার সেলার নিজে দিতে পারবে। তারপর মানুষ অর্ডার করলে যে অর্ডার তার করবে, সেই অর্ডার তার কাছে যাবে, ওর অর্ডার আরেকজন থেকে আরেকজনের কাছে যাবে। তাহলে বুঝতেই পারছি, কারণ মাল্টি ভেন্ডারের খরচও কি বেশি, তাই না? স্বাভাবিক। আচ্ছা, এরকম অনেক টাইপের ওয়েবসাইটের কথা কিন্তু আমি বললাম। তো এইগুলা ক্লায়েন্ট যদি তোমাকে বলে, তাহলে বুঝতে হবে যে ওই প্লাগইনটা আমার লাগবে, নাহলে আমি বানাতে পারবো না। এখন আমরা ই কমার্স দিয়ে শুরু করি, ঠিক আছে। প্রথমে দেখো, আজকে আমরা মানে ই কমার্স ওয়েবসাইটের নারী নক্ষত্র দেখবো। তো এই যে আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ইজি বাজার, ধরো এইটাই। খালি আমি দেখাবো, এটা হলে তো আর করে দেখানো কিছু নাই, যে দেখানো যে কোন জায়গায় কি আছে, কোনটা কিভাবে কাজ করতেছে। এই যেমন আমি একটা এই প্লাগইন একটা ওয়েবসাইট বানাইছি। এখন আমার কোনো প্রোডাক্ট নাই, কেননা আমি সব ডিলিট করে দিচ্ছি একটা কারণে, ঠিক আছে। আমি কয়েকটা তাহলে ইম্পোর্ট দিই, দাঁড়াও, তাহলে বোঝা যাবে। আচ্ছা, ইম্পোর্ট দিলেও লাভ নাই, কারণ এখন তার দেখাবে না, আমি তো সব ডিলিট করেই দিচ্ছি, সব প্রোডাক্ট ডিলিট করে দিচ্ছি। কিছু যদি আবার ফেরত আনি, হয়তো আবার ট্র্যাশে রয়ে গেছে, বুঝছো। ডিলিট করলে ওয়ার্ডপ্রেসে ট্র্যাশে থেকে যায়। প্রোডাক্ট, চোখে তো কম দেখতেছি, এই যে প্রোডাক্ট, ট্র্যাশে 2661টা প্রোডাক্ট।
আচ্ছা, সবার লাস্টের প্রোডাক্ট গুলো আমার দরকার, একদম শেষের। এই যে এই প্রোডাক্ট গুলো আগে আমার ওয়েবসাইটে ছিল, বুঝছো? এই যে এইগুলা, এগুলো আগে আমার ওয়েবসাইটে ছিল। তাহলে আমি একটা 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 করে সব রিস্টোর করি, দাঁড়া, জাস্ট দেখানোর সুবিধার্থে রেজিস্টার করে দিলাম। রেজিস্টার মানে আবার ফেরত আসবে। আচ্ছা, অ্যাপ্লাই। এটা কয় নাম্বার পেজে? 135 নম্বর পেজে, মনে রেখো। কয়েকটা করি, 2-3টা পেজ করলেই হবে, তাহলে অনেক প্রোডাক্ট দিয়ে ভরে যাবে। ভাই আপনার কি যে একটা ফাইল আছে না, যে ইনপুট দিলে আমাদের এখানে আসবে, এরকম ফাইল আছে আপনার? কি দিলে আসবে? যে আপনার ওয়েবসাইটে যে আপনি প্রোডাক্ট গুলো যে আপলোড করছেন, হ্যাঁ সিএসবি না কি এক ফাইল যে বলে, নামটা তো মনে হচ্ছে না। ওই ফাইলগুলো হ্যাঁ আছে হ্যাঁ। কিনা যদি শেয়ার করেন, তাহলে আমরা মনে করেন প্র্যাকটিস করার সময় এগুলো তো আপলোড ও করতে অনেক আচ্ছা আচ্ছা। সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিকই বলছো, নাহলে ঝামেলা আছে, মানে এতগুলো প্রোডাক্ট আবার দেওয়া লাগবে, তাই না? ঠিকই আছে। জি জি। আচ্ছা, 134 নম্বর। আচ্ছা, আমি দিয়ে দেবো না, এই যে এখন এই 3 পেজ আগে করি, 3 পেজের সিএসভি দিয়ে দেবো না, ঠিক আছে? আচ্ছা, ওই এক পেজ এনে সব করবো না, এই এই পর্যন্ত করলে হবে, যে পর্যন্ত ছবিগুলো আছে ওরা সিলেক্ট হয় নাকি। অনেক প্লাগইন, তো প্লাগইন দিয়ে ভরে গেছে। এটা তো অনেক কমপ্লেক্স ওয়েবসাইট, বুঝছো, অনেক প্লাগইনের সাহায্যে তৈরি। আচ্ছা, আমি এই ছবির থেকে রাখতেছি, এই যে এইগুলো যতটুকু ছবি আছে দিয়ে আমি এটাও কি করলাম, বাল্ক অ্যাকশন মানে যেগুলো টিক দেওয়া আছে সবগুলোতে কাজ করবে। 11টা প্রোডাক্ট আনলাম, এখান থেকে কিছু আনলাম, এই কয়েকটা প্রোডাক্ট আনলাম জাস্ট যাতে ওয়েবসাইটের সামনে কিছু প্রোডাক্ট চলে আসে, এই জন্য। আচ্ছা, এই চলে আসছে, 24টা প্রোডাক্ট চলে আসছে। দেখি তো পাবলিশ কিনা, আগে দেখে নেবে যে পাবলিশ হয়েছে কিনা। ড্রাফটে থাকে এগুলার স্টেট কি, মনে হয় পাবলিশ হয়েছে, এই যে পাবলিশ 23, মানে সবগুলো পাবলিশ। একটা শুধু পেন্ডিং আছে, সেটা পাবলিশ করে দেবে, কুইক এডিট দিয়ে পাবলিশ করে দেবে, পাবলিশ। পেন্ডিং রিভিউ, বুঝছো? মানে এটা একটা মাল্টি ভেন্ডর ই কমার্স, এই জন্য পেন্ডিং রিভিউ আসছে। মানে ওই ওই যে ক্লায়েন্ট আবার প্রোডাক্টটা দিছে, অ্যাডমিন আবার দেখবে যে উল্টাপাল্টা প্রোডাক্ট দিল কিনা। কারণ দেখো, দারাজ দারাজ কিন্তু লোকজন প্রোডাক্ট দিতে পারে, ঠিক আছে? তার মানে কিন্তু একটা ভেরিফাইয়ের বিষয় আছে। এখন ধর আমি একটা উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ধরো কি দিলাম, ধরো একটা বন্দুকের বিজ্ঞাপন দিলাম এই জায়গায়, এন্ড দারাজকে অ্যালাউ করবে যে বন্দুক বিক্রি করবো আমি? না। তখন কিন্তু দারাজ, তাহলে মানে কি, ভেন্ডর যখন দিব তখন আবার অ্যাপ্রুভের বিষয়টা চলে আসবে। নিজে নিজে দিলে কিন্তু এটা আসে না, কারণ আমি আমার প্রোডাক্ট আমি তো জানি আমি কোনটা দিব। কিন্তু অন্যজন যখন দিবে তখন ওইটা কিন্তু ডাইরেক্ট পাবলিশ হয়ে গেলে সমস্যা আছে। এই জন্য আমাদের কাছে একা আসে। আর এটা যেহেতু মাল্টি ভেন্ডর, এই জন্য এরকম আসতেছে, ঠিক আছে? তাহলে কিন্তু আসতো না এরকম। এটাও আমি দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই। এই জন্য এই প্রজেক্টটা নিলাম, এই প্রজেক্টটাতে অনেক অ্যাডভান্স, এটাতে মানে একদম কমপ্লিট ই কমার্স আর কি। এটা এটা ওয়েবসাইটটা দেখি। আচ্ছা, এই এই প্রজেক্টটা আমি করছিলাম 30,000 টাকা দেয়া, বুঝছো, অনেক আগে। এই সব চলে আসছে, এইটা এখনো যদি আসে নাই। ভাই এটাই এই যে আপনি যদি সম্ভব হয় 2-3 ক্লাসে যতটুকু দেখা মানে দেখাই দিন। এইটাই, হ্যাঁ, এই সব দেখাবো আমি, কোনটা কিভাবে পেয়েছি কারণ সব দেখাবো। ই কমার্স একটা এরকম দেখলে একটা মোটামুটি সবগুলো এই ওয়েবসাইট, একরকম এই হয়। ওয়েবসাইটটা যদি বানাইতে পারো না, তাহলে মনে করবে যে ই কমার্সে তোমার কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? এটাতে সব আছে, এটাতে শিপিং জোন সেট আপ করা আছে, শিপিং মেথড আছে, পেমেন্ট গেটওয়ে আছে, প্রোডাক্ট আছে, এটা আবার মাল্টি ভেন্ডর। মানে এটাতে নাই এমন কিছুই নাই, ঠিক আছে? এখানে একটা স্লাইড আছে, এই যে সব চলে আসছে, দেখছো? এই যে সব প্রোডাক্ট আমার চলে আসছে, দেখছো? এই যে কত গত সুন্দর কয়েকদিন আগে ডিজাইন। তো আপনি বলছিলেন যে ওয়েবসাইট তো আর চার হ্যাঁ পাঁচ ধরনের ওয়েবসাইট সারা বিশ্বের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ই কমার্স মনে করেন একটা দেখতে পারলে ভালোভাবে মনে করেন সবগুলোই হ্যাঁ, মোটামুটি সবচেয়ে বেশি তো ই আইডিয়া কমার্সই আছে। আসে, মানে তুমি দেখবে 90% কাজের, মানে যদি প্রজেক্ট পাও দেখবা যে ই কমার্সের লগে তার মধ্যে 80%, তার মধ্যে আবার কিছু থাকবে স্কুল কলেজ। এই যে রিফাত যেমন একটা পাইতে যেতেছে, হয়তো বা পাইতেও পারে, দেখেন আল্লাহর ইচ্ছা। তাহলে মানে স্কুল কলেজ আছে, আর একটা হচ্ছে ই কমার্স, আর আর কিছু আছে নিউজ পেপার, বুঝছো? এই তিনটা
শিখতে হবে মাস, তাহলে তুমি আগে দিতে পারবে না। এই 3টা প্রজেক্ট করেই তুমি ইনশাল্লাহ প্রচুর প্রজেক্ট করতে হবে, কারণ এগুলো মানুষ প্রচুর বানায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই কমার্সটা অনেক অ্যাডভান্স, এটা মাল্টি ভেন্ডর ই কমার্স, ঠিক আছে। এই দেখো এখানে স্টোর আছে, এই দেখো এই যে আমার সব একটা দোকান, রিয়েল টিভির একটা দোকান, বাইনাও একটা দোকান, এই দোকানের মধ্যে আবার ওই দোকানের প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে। আর এগুলো ক্যাটাগরি, তার মানে ওই দোকানের হয়তো কিছু প্রোডাক্ট আছে, সেই সেই প্রোডাক্টের অর্ডার করলে ওই দোকানে যায় অর্ডার করবে, ঠিক আছে। আচ্ছা আমি আগে সিম্পল দিয়ে শুরু করি। এখানে একটা স্লাইড আছে, এটা দেখা যাচ্ছে না, এটা কি যে হয়েছে, স্লাইডারের প্রোডাক্ট গুলো মানে আমি আনতে পারিনি, দাঁড়া আরো কোনো প্রোডাক্ট আছে নাকি, দাঁড়া দেখি, ক্র্যাশে যা দেখি, দাঁড়া। একটু মানে স্লো অ্যান্ড স্টেডি দেখো, কিন্তু ভালো মতো দেখো, তাইলেই হবে। মানে একটা প্রজেক্ট পুরাটা এরকম করতে পারলে দেখবে যে আর কোনো ব্যাপার না এগুলা, ঠিক আছে, ফ্যাক্টরি না। আচ্ছা এই যে এখনো অনেকগুলো আসে নাই, যেমন এই যে এই পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো আনতে পারিনি, এগুলো নিয়ে আসি, ঠিক আছে। লাস্ট পেজেই ছিল, তাহলে এটা এখনো রেজিস্টার হয়নি না। আচ্ছা না 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 না, এই যে ভুল করলাম, একটা ক্লিক করছি, এইটা ক্লিক করা লাগবে। হুম, পুরাটা অনেক প্লাগইন তো, মানে সব মিলে জয়া কিছু যায় আসলে। এগুলোকে নেগলেক্ট করলে চলে, এই যে অনেকগুলার খামা খাওয়া নিয়ে আসে, এগুলো কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। এটা তুমি বাদ দিয়ে দিতে পারো, যে এখান থেকে এই যে এখানে একটা স্ক্রিন অপশন আছে না, এটা সব টিক তুলে দিলে আস্তে আস্তে সব যাবে কেটে, যা যা যে ভেজাল দেখাইতেছে সব যাবে কেটে। অ্যাপ্লাই, মানে এই যে এখানে যে ভেজাল দেখছো অনেকগুলো ছিল না তখন, আর কিছুটা কমবে, দেখছো কমে গেছে না অনেকটা, অনেক ভেজাল ছিল কিন্তু অনেকটা কমছে। আচ্ছা যাই হোক। আচ্ছা এখন এই যে প্রোডাক্টটা 134 নম্বর পেজে, মানে ওই যে আমার যে প্রোডাক্ট গুলো ছিল এগুলো ওই যে লাস্টে ডিলিট করছে আর কি, এই জন্য শেষে আসছে। ও আমি আবার আবার এইগুলো স্ক্রিন অফ থেকে নাই করে দিচ্ছি। ইমেজেস ট্যাগ ফিচার ডেট স্ট্যাট, আচ্ছা থাকে এগুলো, থাকে এগুলো ওই ওই জিনিস, রে ভুল জায়গায় চাপ দিচ্ছি। একটু ভুল হলেই তোমার সময় লাগবে। আচ্ছা এটাও দেখাবো যে এই যে প্রোডাক্ট নিয়ে দেখছো অনেকটা হ্যাসেল পাইতেছি না, বারবার পিছিয়ে সামনে আসতেছে। আবার ধর একটা এডিট করতে হলে কুইক এডিট চাপ দিতে হয়, তাই না, এটা কিন্তু ভেজাল, ঠিক আছে। এটা আমি তোমাদের শিখাবো যে এটা কিন্তু এইভাবে এটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। মানে এটার একটা প্রিমিয়াম প্লাগইন আছে, উকমাস বাল্ক এডিটর। আচ্ছা কি ফ্রেজ দরকার নেই, মেটা ডিসক্রিপশন এসইও টাইটেল দরকার, রিডেবিলিটি স্কোর দরকার নেই, এসইও স্কোর দরকার নেই, স্ট্যাটিস্টিক দরকার নেই, আউটগোয়িং ইন্টারনেট দরকার নেই, কমাই দিলাম, বেশি ভেজাল হয়েছে। শেষে চলে যাও। আচ্ছা এই যে হুম, এই কয়টা আনি, আশা করি কাজ হয়ে যাবে। মানে আমার কিছু কিছু ভিজুয়াল ওখানে ছিল, তো এই এই প্রোডাক্টটা না থাকার কারণে ভিজুয়ালটা আসতেছে না, এটা না আসলে সমস্যা নেই, আমি তো চাইলে দিতেই পারবো, সমস্যা নেই। কাস্টমাইজেশন তো আমরা শিখছি যে কিভাবে দেয়। এই প্রজেক্টটার সাথে আরো একটা প্রজেক্ট পেয়েছিলাম, এই যে এটা 30,000 ছিল, আরো একটা প্রজেক্ট ছিল 20,000 না 10,000-এর মতো। এই কয়েকটা প্রজেক্ট দিয়ে আমি আমার এই যে এখন যে কম্পিউটার চালাইতেছি এই কম্পিউটারটা কিনছিলাম, তাহলে বুঝো সেই ছাত্র জীবনে, তখন আমি লেভেল 3-তে পড়ি, ঠিক আছে, ভার্সিটির। তো ওই সময় থেকে এখন তো প্রায় এখন থেকে ওইখান থেকে এখন 8 বছর পার হয়ে গেছে, তাহলে বুঝো ওই সময় প্রজেক্ট করছি এবং ওই সময় এত টাকা দিয়ে এই কম্পিউটারটা কিনছি, আর ওই কম্পিউটার দিয়ে আমি এবার এখন কাজ করি, কি পরিমাণ জিনিস তাহলে এখন। তাহলে এদের একটা ই কমার্স, তাহলে প্রথমে একটা ওয়েবসাইটকে ই কমার্স বানাইতে হলে, ধরো একটা যে কোনো ওয়েবসাইটকে ই কমার্স বানানো যায়, প্রথমে একটা প্লাগ ইন ইনস্টল দিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে ই কমার্স, ঠিক আছে।
এটা দিলেই তোমার একটা ওয়েবসাইট ই কমার্স হয়ে যাবে। যেমন আমি একটা ওয়েবসাইট দেখাই যেটা ই কমার্স না, যেমন যে রিফাতের ওয়েবসাইটটা, রিফাত নিউ, দুইটা মিলেই দেখাবো, সমস্যা নেই। অনেক ট্যাব ওপেন করে ফেলাইছি। আচ্ছা এই দেখো, এই যে এইটা তো ই কমার্স দেওয়া আছে, ঠিক আছে। কোন থিম ছিল যে ই কমার্স দেওয়াই, কোন থিম ছিল যেন এটা, উডমার্ট। ওয়ার্ডপ্রেসে কাজ করলে সবসময় ট্যাবটা বাইরে নিয়ে খুলবে, ঠিক আছে। আচ্ছা অ্যাশটাই আছে, যাই হোক। তাহলে একটা ওয়েবসাইটকে ই কমার্স করতে হলে এই প্লাগইনটা যখন ইনস্টল দিয়ে দিবা, সাথে সাথে ওটা কি হয়ে যাবে, ই কমার্স ফাংশনালিটি চলে আসবে। কেন? এই ই কমার্সটা কি করে দেখো, আমি এটা তোমাকে বুঝাই। ধরো এই একটা ওয়েবসাইটে তুমি যে কোনো একটা থিম, যে কোনো থিম, কোনো সমস্যা নেই, এলিমেন্টার আছে, ধরো অ্যাশটা আছে, আর কিচ্ছু নেই, এরকম একটা কন্ডিশন ধরো। তখন ধরো ওয়েবসাইটটা কিন্তু এখন ই কমার্স না। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমাকে ই কমার্স, মানে আমি প্রোডাক্ট বিক্রি করবো বা পণ্য বিক্রি করবো, এই কথা শুনলেই তুমি কি বুঝে যাবে এটা ই কমার্স। কারণ কি, প্রোডাক্ট বিক্রি করা মানে কি, অর্ডার ম্যানেজমেন্ট করতে হবে, কার্ড থাকবে, চেক আউট থাকবে, নাকি? এগুলো তো সব অটোমেটিক চলে আসতেছে, তাই না? এখন যখন তুমি এই ই কমার্স প্লাগইনটা ইনস্টল দিবা, এটা তুমি যে প্লাগইন থেকে অ্যাড নিউ দিয়ে যখন এইটা ইনস্টল দিবা, এটা ফ্রি প্লাগইন, টাকা লাগবে না। এই প্লাগইনটা যখন ইনস্টল দিবা, এটা সবচেয়ে জনপ্রিয় এবং ফ্রি। ইনস্টল দেওয়ার সাথে সাথে তোমার কিছু কিছু অপশন চলে আসবে। যেমন কি কি অপশন চলে আসবে, তোমার যে ওয়েবসাইটে এই স্টোর চলে আসবে, স্টোর দেখো, এই স্টোর এই নামে একটা অপশন চলে আসবে, দেখো এই সব, এই পেজটা সে অটোমেটিক তৈরি করে দিবে, দেখছো এই যে তৈরি করে দিচ্ছে প্রোডাক্ট নিয়ে। এটা আমার ওয়েবসাইটে দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবা। এই যে এই দেখো স্টোর, দেখছো? মানে এইটা তোমার ই কমার্স প্লাগইন দেওয়া মাত্রই এটা চলে আসবে, স্টোর পেজ তৈরি হয়ে যাবে অটোমেটিক, কিচ্ছু করতে হবে না। এই দেখো এই সব পেজটা চলে আসলো। আর আমি তো অনেক প্রিমিয়াম থিম ইউজ করতেছি, এই জন্য এই বিষয়টা এত অ্যাডভান্স, কথা বুঝছো? কত কিছু আছে এর উপরে, ক্যাটাগরি দেখাইতেছে, উপরে সার্চ, এগুলো হেভি সার্চ, ক্যাটাগরি ওয়াইজ সার্চ করা যায়, চিন্তা করছো? আবার দেখো এইখানে কি পরিমাণ ফিল্টার, দেখো প্রোডাক্ট ফিল্টার, প্রাইস দিয়ে চাপানো যায় ইচ্ছা মতো, আবার এনে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, তারপর ওই অনুযায়ী এখানে আবার সর্টিং দেওয়া যায়, কোন সর্টিং অনুযায়ী, পপুলারিটি অনুযায়ী আসবে, লেটেস্ট অনুযায়ী আসবে, নাকি লো টু হাই। আচ্ছা কিভাবে আসবে, এই গ্রিড আকারে, নাকি আহ, এরকম একটা একটা করে, নাকি এরকম 4-5টা করে, এগুলো সব নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। আবার ডেট ওয়াইজ সিলেক্ট করা যায়, চিন্তা করছে তাহলে, বুঝতে পারতেছে। তাহলে এই এত ফাংশনালিটি গুলো, এখানে কিন্তু একটা ম্যাপও আছে, দেখছো? ম্যাপটা হচ্ছে কি, ম্যাপটা ডিটেলস হয়ে গেছে, যখন যে লাইভ লিঙ্কে দিবা তখন এই ম্যাপটা আবার চলে আসবে। এখানে একটা ম্যাপ ছিল, গুগল ম্যাপ। তার মানে এই যে কার দোকান কোন জায়গায়, এইটাও ওই ম্যাপে দেখায়, কথা বুঝছো? মানে এই যে প্রোডাক্ট গুলো তুমি দেখতেছো, এই প্রোডাক্ট গুলা কোনটা কোন জায়গায়, কোন এরিয়া থেকে, সেটাও দেখা যায়। তা চিন্তা করে কতটা অ্যাডভান্স। তো এখন এটা কিভাবে করছে এটা আমি দেখাই। ই কমার্স প্লাগ ইন ইনস্টল দিলেই তোমার এই স্টোর সব পেজটা অটোমেটিক চলে আসবে, এটা। এখন এইটা চলে আসবে এই পেজটা। এখন এই পেজটা কেমন হবে দেখতে, এটা ডিপেন্ড করবে থেমের উপর, ঠিক আছে। থেম যদি প্রিমিয়াম হয় তাহলে এই পেজটা হবে অ্যাডভান্স, আর যদি থেম যদি ফ্রি হয় তাহলে এই পেজটা হবে দুর্বল, কথা হচ্ছে এই আর কি, আর কোনো পার্থক্য নেই। তবে এই সব পেজটা তো কে তৈরি করছে, তৈরি করছে কিন্তু ই কমার্স, ঠিক আছে, বুঝতে পারছো? আর যে থেম গুলা ই কমার্স নিয়ে আসতেছে, সে থেমে তো অবশ্যই সব পেজ থাকবে, স্বাভাবিক, আর সে তো ই কমার্স নিয়ে আসছে। আচ্ছা এই একটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরো ই কমার্স যখনই তুমি ইনস্টল দিবা, সাথে সাথে অর্ডার ম্যানেজমেন্টের সিস্টেম পেয়ে যাবা। তার মানে কেউ অর্ডার করলে তুমি এই অর্ডারের মধ্যে সেগুলো দেখতে পাবা, ঠিক আছে। যেমন আমি অর্ডারে ঢুকতেছি, দেখো, মানে ধরো আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি, তাহলে কোথায় সেটা আমি দেখবো, সেটা আমি ই কমার্স অর্ডারের মধ্যে দেখবো, ঠিক আছে, যে আসতেছে, এই যে দেখছো, এই যে একটা অর্ডার আসছে, দেখছো, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তুমি চাইলে অর্ডারটা পেন্ডিং এ রাখতে পারো, চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারো। ধর তুমি টাকা পেয়ে গেছো, তোমার পেমেন্ট গেটের জন্য টাকাটা ঢুকবে, তাই না? তার মানে তুমি মোবাইল দিয়ে দেখলা তোমার টাকা ঢুকছে, হ্যাঁ, তাহলে তুমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে দিবা, শেষ, সিম্পল হিসাব। এই জন্য এটা দিচ্ছে, এই যে তুমি এই অর্ডারটা ক্লিক করে কি করতে পারো, এটা অ্যাকসেপ্ট করতে পারো, অথবা এই যে আমি ক্লিক করলাম অর্ডারের মধ্যে, আমার মনে হয় কি আমার বেশি ট্যাব ওপেন হয়ে গেছে, তো এই জন্য একটু স্লো স্লো ভাব চলে আসছে, মানে হাজার হাজার ট্যাব ওপেন হয়ে হয়ে গেছে। গেছে ভাই, অনেক ট্যাব হয়ে গেছে। হ্যাঁ পুরো ফুল হয়ে গেছে, আর তোমাদের দেখতেও প্রবলেম হইতেছে, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিই, দাঁড়া। তুই একটা রিফ্রেশ মেরে আবার
একবারে ফুল হয়ে গেছে। এখন দেখবো একটু আর তাড়াতাড়ি আসবে। মাথাটা মানে ওর খারাপ হয়ে গেছে ব্রাউজারে, দেখছি এত। এই আচ্ছা, এই যে আবার ই-কমার্স, এই যে তাহলে তাহলে কি বললাম, কেউ যদি কোনো অর্ডার করে, ধর একটা ক্লায়েন্ট অর্ডার করছে, তাহলে অর্ডারটা কোথায় পাওয়া যায়? এইখানে, এই মধ্যে। তাহলে ই-কমার্স এর মধ্যে কিন্তু এটা আসছে। তার মানে ই-কমার্স প্লাগইন যদি ইনস্টল না দাও, তাহলে কি অর্ডার সিস্টেম আসবে? কখনোই আসবে না। বুঝতে পারতেছে? কারণ অর্ডার তো আসেই ই-কমার্স এর মধ্যে। এই জন্য ই-কমার্স দেওয়া মাত্রই কি হয়ে যায়, ওয়েবসাইটটা ই-কমার্স হয়ে যায় অটোমেটিক। আচ্ছা, এখন দেখো যে তুমি এখন এনে অর্ডার ম্যানেজ করতে পারবে। এই চাপ দাও। আর একটা, সবসময় ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে কখনো এক জায়গায় টিপ দিবে না, সবসময় নতুন ট্যাবে চাপ দিবে। কেন? কারণ এই পেজে গেলে আবার এই পেজে আসতে হলে তোমার ব্যাকে যেতে হবে। তার চেয়ে এই পেজটা থাক, সমস্যা কি? ঠিক আছে, এইভাবে সবসময় ট্যাব ওপেন করবা। এই জন্য তোমার কম্পিউটার র্যামটা বেশি হওয়া জরুরি। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো, সমানে ট্যাব খুলতে হয়, ঠিক আছে, ইচ্ছা মতো। আচ্ছা দেখো, এই যে দেখো এই অর্ডারটা কবে তৈরি হয়েছিল দেখাচ্ছে, অর্ডারটা ক্যান্সেল করছে। আমি চাইলে কি করতে পারি, দেখো পেন্ডিং রাখতে পারি, তাহলে এটা ঝুলে থাকবে। এই দেখতে পাচ্ছি, এটা টাকা দিছিল কেমনে, বিকাশ দিয়ে। ঠিক আছে, টাকা দিছিল, আর টাকাটা যদি তুমি পাও তাহলে তো তুমি দেখতেই পারবা। এই দেখো কার অ্যাড্রেস, এটাও তুমি দেখতে পাচ্ছ। দেখছো কে? এই যে বিলিং অ্যাড্রেস মানে ওই লোকটার অ্যাড্রেস, মানে এটা। আর শিপিং অ্যাড্রেস কি, মানে ওই লোকটা কোন জায়গায় প্রোডাক্ট চাচ্ছে, এটা ভালো করে বুঝো। এটা না বুঝলে কিন্তু সমস্যা। বিলিং কি, মানে যেটা হচ্ছে ওই ক্লায়েন্ট, তার ঠিকানাটা, মানে তার বাড়ি কোথায়, এটা হলো বিলিং, বিলিং অ্যাড্রেস। আর শিপিং অ্যাড্রেস কি, ওই ক্লায়েন্ট কোন জায়গায় প্রোডাক্টটা চাচ্ছে। এখন যদি সে তার বাড়িতেই প্রোডাক্টটা চায়, তাহলে বিলিং আর শিপিং অ্যাড্রেস কি হবে, সেম হবে। আর যদি ওই ক্লায়েন্ট আবার আরেক জায়গায় প্রোডাক্টটা চায়, যে তুমি আমার অফিসে প্রোডাক্টটা দাও, তাহলে শিপিং অ্যাড্রেস কি হবে, ওই অফিসের অ্যাড্রেসটা। তারপরে তোমাকে প্রোডাক্টটা ডেলিভার করতে হবে কোথায়, এইখানে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি কিন্তু চাইলে, ধরো ক্লায়েন্ট বললো যে আমার একটা অ্যাড্রেস ভুল হয়ে গেছে, তাহলে তুমি এখান থেকে কিন্তু এডিটও করে দিতে পারো। এটা কিন্তু ক্লায়েন্টের সে ক্ষমতা নাই, কারণ সে একটা অর্ডার প্লেস করে ফেলাইলে সে কিন্তু আর চেঞ্জ করতে পারে না। আর তোমার ধরো ফোন দিল, এই যে আমার ভুল হয়ে গেছে, আমার অর্ডার প্লেস, অর্ডারটা ঠিকানাটা এইটা হবে না ওইটা হবে, তুমি করবে কি, এখান এডিট বাটন চাপ দিয়ে এটা কি করে দিবা, চেঞ্জ করে দিবা। তার মানে অ্যাডমিনের সে পাওয়ার আছে, এটা কিন্তু ওর পাওয়ার নাই। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে কিন্তু আবার পিডিএফ ইনভয়েস তৈরি করা যায়। এটা কিন্তু অ্যাডভান্স জিনিস, কারণ আমি বলছি এই ওয়েবসাইটটা 30,000 টাকার প্রজেক্ট ছিল, তাহলে বুঝতে পারতেছি এটা কিন্তু অনেকটা অ্যাডভান্স। এখানে যে ইনভয়েস জেনারেট করা যায়, এই ইনভয়েস আবার তুমি কি করতে পারবা, এই ক্লায়েন্টকে আবার ইমেইলে দিতেও পারবা, এসএমএস নোটিফিকেশনও দেওয়া যায় যে হ্যাঁ আমি আপনার অর্ডারটি পেয়েছি। দাদা বুঝছো কত, এটা কিন্তু অনেক অ্যাডভান্স। এটা আমি এখন দেখাচ্ছি না, এটা পরে, আমি এগুলো আস্তে আস্তে আসবো, ঠিক আছে। তাহলে তুমি এই অর্ডার যখন হয়ে যাবে, তুমি এই অর্ডারটা এখানেই যখন কি করবা, পেন্ডিং দিতে রাখতে পারো, প্রসেসিং রাখতে পারো। প্রসেসিং মানে কি, তোমার অর্ডারটা এখন প্যাকেজিং হচ্ছে ধরো। আচ্ছা, অর্ডারটা হোল্ড, মানে তুমি অর্ডারটা হোল্ড করে দিলে, ধরো ক্লায়েন্ট এখন বর্তমানে বলতেছে আমার অর্ডারটা এখন বাদ দেন, তাহলে তুমি কি করবে, হোল্ড করে রাখবা, বলো 3 দিনের জন্য হোল্ড করে রাখেন। হ্যাঁ, 3 দিন হোল্ড করে 3 দিন পরে আবার কি করবা, প্রসেসিং দিলা, মানে আপনার একটা কাজ চলতেছে, ঠিক আছে। এই কমপ্লিট মানে কি, অর্ডার তার হাতে পৌঁছে গেছে, তখন কি করবা, অর্ডারটাকে কমপ্লিট করে দিবা। আর ক্যান্সেল মানে কি, ক্লায়েন্ট প্রোডাক্টটা নিবে না, ক্যান্সেল করে দিবা। ক্লায়েন্ট টাকা ফেরত চাচ্ছে, কি করবা, রিফান্ড করে দিবা। আর ক্লায়েন্ট ধরো টাকা দেয় নাই, কি করে দিবা, ফেইল। ঠিক আছে, ফেইল অথবা ক্যান্সেল। তার মানে কি, এই অর্ডারটা কাজ করে নাই। তাহলে তুমি যখনই এখানে কোনো কিছু দিবা, চাপ দিবা, দিয়ে আপডেট চাপ দিবা, এই যে এখানে আপডেট বাটন হচ্ছে এইখানে, এই যে, তখনই কিন্তু একটা মেইল যাবে ক্লায়েন্টের কাছে যে আপনার অর্ডারটি প্রসেসিং, আপনার অর্ডারটি প্লেসড হয়েছে, আপনার অর্ডারটি হোল্ড হয়ে গেছে, আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে। এখন এই যে মেইলটা গেল না, এই মেইলটা কেমন, কোন ডিজাইনে যাবে, এটার জন্য আবার একটা প্লাগইন আছে। কথা বুঝছো? যেমন তুমি আমার ফাইবার অ্যাকাউন্টে গেলে দেখতে পারবে, আমি দেখাইছি এখানে। ঠিক আছে, আমি তো লাস্ট লেভেল 1 সেলার ছিলাম, এখন আর কাজ করি না, ঠিক আছে। এই জন্য আমার লেভেল আবার 0 হয়ে গেছে, মানে আবার যদি কাজ করি তাহলে আবার লেভেল 1 হয়ে যাবে, এই আর কি। মানে কাজ না করার কারণে আবার ব্যাক করে দিচ্ছে, লেভেল ওভারভিউতে যায় তাহলে দেখতে পারবে, এই যে সবকিছু কিন্তু 5555 আছে, মানে রেসপন্স রেট, মানে অনেকদিন ধরে চ্যাট করি না, রেসপন্স রেট কমে গেছে। তার মানে একটা ক্লায়েন্টের সাথে মেসেজ করলেই আবার কি হয়ে যাবে, 100% হয়ে যাবে। স্কোর আবার একটা প্রজেক্ট করলেই আবার কি হয়ে যাবে, স্কোর 10 হয়ে যাবে। তাহলে আবার আমি লেভেল 1 ফেরত আসবো, এই কাজ না করার কারণে আবার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি প্রায় মনে হয় 1 বছর ঢুকি না। আচ্ছা, এখন দেখো, এই যে আমার ড্যাশবোর্ডে ঢুকতেছি, এখন একটা জিনিস দেখো, এই যে আমার প্রোফাইলে তখন দেখাই, প্রোফাইলে দেখো, এই যে আমি যে একটা কি দিয়েছিলাম, সব কাজ এটাতেই করছি। এই দেখো, এখানে একটা ভিডিও আছে, দেখাই, এই যে এই ভিডিওর মধ্যে তোমাকে দেখাই যে ইমেল কিন্তু ডিজাইন করা যায়। এটা আমি ইংলিশে বর্ণনা করছি। এই প্রজেক্টটা দেখছো, ইজি বাজার প্রজেক্টটা, এই যে এখন যেটা তোমাদের দেখা যাচ্ছে, এই প্রজেক্টটাই কিন্তু আমি ওই ফাইবারে দিছিলাম, বুঝছো, এই যে ভিডিওর মধ্যে। কারণ ওইটা অনেক আগের, এই অ্যাকাউন্ট খুলছি 19 সালে, তাহলে ওই সময়কার প্রজেক্ট এটা, ঠিক আছে। দেখা, এই যে
দেখাচ্ছি তোমাকে, মেইল ডিজাইন করা যায়। এই দেখো, দেখছো, এই যে এইখানটা খেয়াল করো। আল্লাহ, তাই না, বেশি দূরে চলে গেছে। এই দেখছো, এই যে মেইলটা যে ডিজাইন করছে, একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে না জিমেলের মধ্যে? হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ইমেল না, দেখা ডিজাইন হয়ে গেছে কত সুন্দর। এই দেখো, দেখছো, ডিজাইন আরো সুন্দর ডিজাইন। দেখছো, এটা খেয়াল করো, দেখছো কত সুন্দর ডিজাইন। এই যে অর্ডারটা যে গেছে, দেখো এত সুন্দর ডিজাইন হয়ে গেছে, দেখছো? এই যে ভালো করে খেয়াল করো। তার মানে মেল কিন্তু ডিজাইন করা যায়। আর তুমি ভাবতেছো যে আমরা যে মেল পাই এগুলো তো হলো কোনো ফালতু মেল। ধরো তুমি যখন প্রফেশনাল কাজ করবা তখন কিন্তু এইভাবে মেল দিলে হবে না। আমরা একটা মেল পাইছি, দেখো কোনো ডিজাইন আছে? ডিজাইন ছাড়া, তাই না? একদম দেখো, মরা মরা, মানে খালি লেখা আর কিছু নেই। তোমার মেইলের মধ্যে হাজার হাজার যে মেলটা আসে, 90% মেইলই ডিজাইন ছাড়া, দেখছো? তার মানে এই মেলগুলো প্রফেশনাল না। কিন্তু প্রফেশনাল কাজ করতে হলে তুমি কিন্তু এইটার জন্য টাকা বেশি নিতে পারবা, ঠিক আছে? তুমি যখন ক্লায়েন্টে বলবা আমারটা কিন্তু ভাই আমি মেইলও ডিজাইন করে দিবো, আমার টাকা বেশি দিতে হবে, তাহলে ক্লায়েন্ট তোমাকে দিবে, তুমি যদি দেখাইতে পারো। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু আমার কোনো ডিজাইন নেই, 90% মেইলের কোনো ডিজাইন নেই, এই দেখো কোনো ডিজাইন নেই, দেখছো? কিন্তু তুমি কিন্তু চাইলে এটা একটা প্লাগ ইন দিয়ে দারুণ একটা ডিজাইন করতে পারো, ঠিক আছে? এবার আমি ঠিক দেখালাম তোমাকে, ফাইবারটা কইছিল, এই যে দেখা যায় কত সুন্দর ডিজাইন, দেখছো? মেইল কিন্তু ডিজাইন করা যায়, দেখো আমি আমার ছবি ব্যানার ডিজাইন করে যেগুলো বানাইছি, দেখছো? আচ্ছা, তাহলে বুঝতে পারলা, একটা জিনিস বুঝতে পারলা। আচ্ছা, এটা আমি তোমার জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। তার মানে তুমি এই যে কনসাল রিফান্ড এটা দিলে, যে মেল ডিজাইন করা থাকে তাহলে তো ভালো ডিজাইনটা যাবে, আর যদি ডিজাইন না করা থাকে তাহলে কোনটা যাবে? তাহলে ওই যে ই কমার্স থেকে একটা প্রাইমারি নর্মাল একটা মেল যাবে যে হ্যাঁ আপনার এটা কমপ্লিট হয়েছে, আপনার এটা হয়েছে, এই হ্যান হয়েছে। এগুলো কিন্তু সব ই কমার্সই করবে, এটা কিন্তু তোমার করতে হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে বুঝলা। তাহলে অর্ডারের বিষয়টা ক্লিয়ার হলো। এখন দেখো আরেকটা আগাই, আমি একটু ডিটেইলেই বলতেছি, কারণ কি কাজ করতে হলে অ্যাডভান্স হতে হয়, মানে ওই নর্মাল মানে বেশি দূর আগাইতে পারবে না, ঠিক আছে? এই প্রজেক্টটা একটা সুপ্রিম প্রজেক্ট, আর এটাতে এমন কিছু নাই যে ই কমার্সের যে ওয়েবসাইটে নাই, ঠিক আছে? এই জন্য আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে ই কমার্স গেল, ই কমার্সের একটা গেল, অন্যগুলা দেখি। অর্ডার, আচ্ছা, এখন ই কমার্সে আরো অনেক জিনিস আছে। এই যে SMS ইন্টিগ্রেশন, এটা একটা প্লাগইনের মাধ্যমে আসছে, এটা এটা আমি বাদ দাও। চেক আউট উইজার, এটা প্লাগইনের মাধ্যমে আসছে, এটা বাদ দাও, এটা পরে দেখাচ্ছি। কাস্টমার্স, এইটা এইটা তোমার আসবে, ঠিক আছে? এটা তোমার নর্মালি থাকবে, মানে তুমি কমার্স দিলেই এটা থাকবে। কাস্টমার্স কারা? ওই যে তোমার অ্যাকাউন্টে, তোমার ওয়েবসাইটে ধরো ক্লায়েন্ট মানে যখন একটা অর্ডার প্লেস করে তখন কিন্তু তার এগেনস্টে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় না? কারণ দেখো আমি যখন এই যে রকমারিতে যে অর্ডার দিলাম, দেখো আমার ডাটা কিন্তু রকমারি সেভ করে রাখতে হবে, নাহলে কিন্তু রকমারি বুঝবে কেমনে যে আমি আবার ফেরত আসছি? এই দেখো আমার নামে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়েছে, দেখছো? রকমারিতে এই যে আব্দুল আলামিন, তাহলে রকমারি তাহলে আমার কিন্তু চিনে গেছে যে হ্যাঁ ওই লোকটা আবার আসছে। তার মানে ই কমার্স ওয়েবসাইটে মাস্ট কি করতে হবে? ক্লায়েন্টকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জায়গা দিতে হবে। যদি অ্যাকাউন্ট ক্লায়েন্ট না তৈরি করতে পারে তাহলে কি হবে? তাহলে তুমি ওই ক্লায়েন্টের অর্ডার টর্ডার কেমনে দেখাবা? মানে ওই ক্লায়েন্ট, ধরো তোমার একটা বাইরে থেকে একটা গেস্ট আসলো, ওই গেস্ট তুমি তো জানো না এটা কে, তাহলে কার অর্ডার তুমি দেখাবা? তাহলে তুমি যে অ্যাকাউন্ট সে তৈরি করে তাহলে না তুমি বলতে পারবে হ্যাঁ আপনি ভাই 2টা অর্ডার দিছিলেন, এই যে আপনার অর্ডারের কন্ডিশন, আপনার অর্ডারটা পেন্ডিং আছে, আপনার ঝুলে আছে। তারপরে অ্যাকাউন্ট কিন্তু লাগবে, যে আমি অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার অর্ডার দেখে নিতে পারছি। এই যে আমি 2টা অর্ডার দিছিলাম, যে ক্যান্সেল করছি, যেগুলো অর্ডার দিছিলাম, দেখছো? তার মানে এগুলো সব সেভ আছে কার মধ্যে? আমার অ্যাকাউন্টের এগেনস্টে। আচ্ছা, এটা বুঝলা। তাহলে এই কোন কোন কাস্টমার তোমার ই কমার্সে মানে অ্যাকাউন্ট খুলে রাখছে সেটা দেখতে পারবে এই কাস্টমারে। দেখো আমি ঢুকে দেখাই, এই দেখো, এই যে যারা যারা অ্যাকাউন্ট খুলে আছে সবাই, দেখছো? এই যে 3টা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অ্যাকাউন্ট কাস্টমার মানে এটা কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট, বুঝছো? ভেন্ডর অ্যাকাউন্ট কিন্তু না, এটা একটু বুঝো। ভেন্ডর অ্যাকাউন্ট আলাদা। ভেন্ডর অ্যাকাউন্ট হচ্ছে যেটা মাল্টি ভেন্ডর যে প্লাগইনটা আছে ওইটার মধ্যে থাকবে, ঠিক আছে? এটার মধ্যে হলো কাস্টমার অ্যাকাউন্ট, মানে যারা কিনছে, মানে কেনাকাটা করে তাদের অ্যাকাউন্ট। তার মানে এইটা কেন লাগবে বলো তো? এটা কেন লাগবে? তুমি মাঝে মাঝে তোমার দরকার পড়তে পারে, ধরো একটা ক্লায়েন্ট তোমাকে বললো হ্যাঁ আমার অর্ডারের সমস্যা হচ্ছে, আমার নামে পরিবর্তন করতে হবে, আমার এই অর্ডারটা দেখেন তো কি অবস্থা। তাহলে তুমি বুঝবে কেমন যে ওই ক্লায়েন্ট কে? তুমি বলবে আপনার নাম বলেন তো, আপনার মোবাইল নাম্বার বলেন তো, আপনার ইমেল বলেন তো। তখন করবে কি, এখানে এসে এই কাস্টমারের মধ্যে এসে সার্চ দিবে, যে যেহেতু এখানে ওই লিস্ট গুলো আছে, তাহলে তুমি কি করতে পারবে? এই ক্লায়েন্টকে দেখে ফেলতে পারবে। ও আচ্ছা, আপনার এই অবস্থা, ঠিক আছে? এই এবার আমি যদি ইজাজুল হকে ক্লিক করি, দেখি কি হয়। এটা আবার প্রোফাইলে নিয়ে গেছে,
মানে এই যে প্রোফাইল ইউজারের মধ্যে নিয়ে গেছে। আচ্ছা এই দেখো, তুমি তার এই যে নাম্বার, তার পাসওয়ার্ড, ওই ক্লায়েন্ট কিন্তু তার পাসওয়ার্ড হারাই ফেলতে পারে। তো তোমারে বললো যে আমার পাসওয়ার্ড হারাই গেছে, আমার চেঞ্জ করে দেন। তাহলে তুমি সুন্দর করে এই যে এখানে ওই ক্লায়েন্টের যাবতীয় সকল তথ্য এখানে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে তুমি আপডেট দিয়ে দিবে। এই যে পাসওয়ার্ড তুমি চেঞ্জ করে দিতে পারবে, সেট নিউ পাসওয়ার্ড দিয়ে তুমি চেঞ্জ করে দিতে পারবে, দিয়ে আবার ওকে সব জায়গায় লগ আউট করে দিতে পারবে। এই যে দেখো, তোমার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে, দেখছো? এই সব কিছু ক্ষমতা তোমার হাতে আছে। মানে ওই ক্লায়েন্টের এত কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে, করে তুমি আপডেট দিলে কিন্তু ওই ক্লায়েন্টের এটা আপডেট হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে তুমি একটা ক্লায়েন্টের সকল সাপোর্ট দিতে পারতেছো। আচ্ছা আচ্ছা, নেক্সট রিপোর্ট। আচ্ছা রিপোর্টও মনে হয় থাকবে না। রিপোর্ট হচ্ছে আমি একটা প্লাগইনের মধ্যে আনছি, ওই যে সেলস কতটুকু হয়েছে না হয়েছে এই জন্য একটা রিপোর্ট আনছি। আচ্ছা সেটিং, সেটিং তোমার থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ই কমার্সের সেটিং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা তাহলে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা সেটিং, প্রত্যেকটা ই কমার্স যখন তুমি ইনস্টল দিবা সাথে সাথে তোমাকে কিছু কিছু জিনিস সেট আপ করে ফেলতে হবে। ঠিক আছে, যেমন জেনারেলে কি দেখো, প্রথম কথা চিন্তা করতে মাল্টি ভেন্ডর বাদ দাও, তার তোমার দোকান, তাই না? প্রথম যখন তুমি ই কমার্সে বানাবা তখন তো এটা তোমার দোকান, তাই না? তুমি করবে কি, এই ই কমার্সের সেটিং এ আসবা প্রথমেই। আইসা এই যে সেটিং এ আসে পড়ছো, এই যে ই কমার্সের সেটিং দেখছো, ই কমার্সের মধ্যে সেটিং। আচ্ছা আসলেই তুমি এগুলো দেখতে পারবে। তাহলে তোমার বাসার ঠিকানা দিবা, তোমার ইয়া দিবা, তোমার সিটি দিবা, তোমার কান্ট্রি দিবা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো এইগুলার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে তোমার যে টাকা পয়সার হিসাব গুলো আসবে। যেমন ধরো তোমার দেশ হলো বাংলাদেশ, আর একজন অর্ডার করতেছে ইন্ডিয়া থেকে, তাহলে কি তোমার প্রোডাক্ট সে পাবে? কত জীবনে পাবে? তোমার তোমার প্রোডাক্ট আসে হলো বাংলাদেশে, তাহলে সে নিবে ইন্ডিয়া থেকে, তাহলে কি পাবে? পাবে না। বুঝছো? এটাই হলো বিষয়। তার মানে ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু তুমি তার কাছে বিক্রি করতে পারবে না, তুমি বিক্রি করতে পারবে তার কাছে ভার্চুয়াল প্রোডাক্ট। তার মানে তোমাকে অবশ্যই তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তাহলে তুমি কিন্তু পরবর্তীতে এই কন্ডিশনটা দিতে পারবে না যে ভাই আমার দেশ ছাড়া নিতে পারবে না, অন্য দেশ হলে অন্য দেশ হলে তুমি বাদ, অর্ডার ক্যান্সেল, অর্ডার হবে না। এই জিনিসগুলো করতে হলেও তোমাকে তোমার এই তথ্যটা ফিল আপ করতে হবে। ভাইবো না যে এটা না দিয়ে চলে যাবে, এটা না দিয়ে চলে গেলে তোমার দোকান চলবে না। ঠিক আছে, তাহলে তোমার পোস্ট কোড দিতে হবে, তোমার সেলিং প্রোডাক্ট দিতে হবে, এই যে কোন কান্ট্রিতে বিক্রি করবা, সেল টু অল কান্ট্রি। তো তোমার প্রোডাক্ট যদি এমন হয় যে সব কান্ট্রিতে বিক্রি করা সম্ভব, তাহলে তুমি কি দিবা? অল কান্ট্রি দিবা। তোমার যদি এমন হয় প্রোডাক্টটা যে একটা কান্ট্রিতে বিক্রি করবা কিন্তু ধরো 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 ইসরায়েলে বিক্রি করবা। হ্যালো। আচ্ছা কানেকশন কেটে গেছিল, যাই হোক। কোন বন্ধু দেখছো? এই যে জিপ বন্ধু দেখছো? হ্যালো, দেখছি ইয়া পর্যন্ত, সাদা শব্দ যে দিও। জি পর্যন্তই দেখছি। সেটিং এর সেটিং মধ্যে আসছো না? জি। আচ্ছা দেখো, এই যে তাহলে অ্যাড্রেস দিতে হবে, বললাম যেটা, সিটি দিতে হবে, ইয়ে দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। আর এইটা হচ্ছে ধর তুমি তোমার প্রোডাক্ট সব কান্ট্রিতে বিক্রি করবা, তাহলে সেলিং লোকেশন দিবা কি? অল কান্ট্রি। যদি এমন হয় সকল কান্ট্রি শুধু দুইটা কান্ট্রি বাদ, যেমন ধরো ইন্ডিয়া আর ইয়া বাদ, আর ধরো ইন্ডিয়া আর ইসরায়েল বাদ, তাহলে কি করবা? ওই দুইটা প্রোডাক্ট বাদ দিবে এখান থেকে, অল কান্ট্রি। আর যদি চাও যে কিছু কিছু কান্ট্রিতে হবে, যেমন ধরো তুমি বিক্রি করবা বাংলাদেশ ও ইন্ডিয়া বিক্রি করবা, তাহলে ওই দুইটা কান্ট্রি দিলে সেল টু স্পেসিফিক কান্ট্রি দিবা। বুঝতে পারছো? তার মানে এখানে এটা তোমার সেট আপ করে দিতে হবে। আচ্ছা এখন আমার কাছে সেল টু স্পেসিফিক কান্ট্রি আছে, আমি কোন কোন কান্ট্রি এখানে দিয়ে দিচ্ছি। তুমি নাম লিখতে গেলে সাজেশন আসবে, যে ইন্ডিয়া লিখতে গেলে ইন্ডিয়া আসবে, যে আচ্ছা তাহলে আমি সাউথ কোরিয়া আর বাংলাদেশ দিচ্ছি, কারণ এই প্রজেক্টটা যার জন্য করছিলাম তার দুইটা হাব আছে, একটা হলো সাউথ কোরিয়া আর একটা হলো বাংলাদেশ, এই জন্য দুইটা দিচ্ছি। আচ্ছা শিপিং লোকেশন, তুমি কোন জায়গায় তোমার প্রোডাক্টটা যাইতে পারে, যদি সারা বিশ্ব হয় সারা বিশ্ব দিবা, নাহলে আগের মতোই স্পেসিফিক কান্ট্রি। আচ্ছা কাস্টমারের লোকেশনটা কিভাবে তুমি জানবা? জিও লোকেট এটা অবশ্যই সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, আর জিও লোকেট যদি অন করা থাকে তাহলে হবে কি, কাস্টমার কোন জায়গা থেকে অর্ডার করতেছে তুমি দেখতে পারবে, এই আর কি এই বিষয়টা। আচ্ছা ট্যাক্স দিতে চাও কিনা? আমাদের দেশে হয়তো বা ট্যাক্স নাই প্রোডাক্টে, কিন্তু অন্যান্য দেশে কি আছে? ট্যাক্স আছে। তখন তুমি ইনেবল ট্যাক্স অন করে দিলে ওই প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে তুমি যেটা সেট করে দিবা সেই ট্যাক্সটা তোমার কেটে নিবে। ঠিক আছে, যদি ইনেবল করে দাও। আচ্ছা আমি ইনেবল করতেছি না। কুপন, কুপন থাকবে কিনা? কুপন বুঝছো, যে যেমন ধরো ঈদের অফার দিবা, তাহলে তুমি একটা কুপন তৈরি করে দিলা, যে এই কুপনটা যে দিবে তার কি
20% ছাড় ই কমার্সে, তাইলে তখন এটা ইনেবল করে দিবা, তাহলে তোমার কুপন সিস্টেম কাজ করবে। নাহলে কি হবে, এই যে দেখো, এই যে ই কমার্সের কুপন সিস্টেম আছে, এই যে কুপন দেখছো, তুমি যদি এটা ডিসেবল করে দাও এখান থেকে, তাহলে এই কুপন বাটনটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তারপরে আমি কুপন সিস্টেম চাচ্ছি অন করে হলো। কোন কারেন্সি থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডলার হলে ডলার, টাকা হলে কি টাকা। আচ্ছা, কারেন্সি পজিশন লেফট থাকবে, কারেন্সি সেপারেটর, এটা তো বুঝতে পারতেছো। ডেসিমেল মানে 2 দশমিক পর্যন্ত দেখাবে কিনা, আমি এটা কিছু দেইনি। আচ্ছা, ডেসিমেল কিভাবে দেখাবে, আচ্ছা ডেসিমেল আমি নিচ্ছি 2 দশমিক পর্যন্ত, মানে ধরো 10.23 এরপর দেখাবে, আবার 234 আর দেখাবে না। ঠিক আছে, এইটা আর কি 2 ডেসিমেল। আচ্ছা, দিয়ে সেভ দিবা, গেল, সেট আপ শেষ। তারপরে আসতেছে পরেরটা, এই যে প্রোডাক্ট, লিভ দিলাম, মানে আমি আর কিছু চেঞ্জ করলাম না। এইগুলো কিন্তু তোমাকে সবই সেট আপ দিতে হবে দেখে দেখে। এই যে দেখো, প্রোডাক্ট পেজটা কোন পেজে থাকবে, ওই যে এই সব পেজটা কিন্তু থেম থেকে আসে, বুঝছো, এটা কিন্তু থেমের পেজ। তার মানে তুমি এখানে বলে দিতে পারবা, তুমি যে কাস্টম একটা পেজ বানাও, যে পেজটা তোমার সব, ঠিক আছে, ধর এলিমেন্টার দিয়ে একটা বানাইলা, তাহলে ওইখানে বলে দিবা যে তোমার সব পেজটা কি হবে, ওই পেজটা হবে। তাহলে তোমার কি হবে, এইখান থেকে যখন সব পেজ দিবা স্টোরটা, তখন এই পেজে নিয়ে যাবে, বুঝছো, এইটা গেল। আচ্ছা, কার্ড বাটনে অ্যাজাক্স থাকবে কিনা, মানে অ্যাজাক্স যদি না থাকে তাহলে রিলোড দিবে, একটু কার্ড দিলে একবার রিলোড দিবে। আর যদি অ্যাজাক্স দাও তাহলে কি হবে, অ্যাজাক্স মানে লাইভ, মানে তুমি অ্যাড টু কার্ড দিলে আর সাথে সাথে কার্ড অ্যাড হয়ে যাবে অটোমেটিক, তার চোখের সামনেই। এটাই তো ভালো, তাই না? আচ্ছা, প্লেস হোল্ডার ইমেজ 17, মানে ইমেজের সাইজ কত হবে মেবি, এই যে এখানে তোমার টিপস আছে। আচ্ছা, প্লেস হোল্ডার ইমেজ, ধরো তুমি এনে যদি কোনো একটা ইমেজের লিঙ্ক দিয়ে দাও, ধরো কোন একটা প্রোডাক্টের ইমেজ নাই, তাহলে তুমি কি করতে পারবা, সেই ইমেজের একটা প্লেস হোল্ডার ইমেজ দিবা। যেমন একটা উদাহরণ দেখাই, যেমন এই যে রিফাত নিউ, আমাদের যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু প্লেস হোল্ডার ইমেজ দেওয়া আছে, দেখো। এখন নিশ্চয়ই কিছুটা তোমাদের ধারণা হয়েছে যে মানে ওয়ার্ডপ্রেস এতটা সহজ না, একটু ধারণা হয়েছে না হালকা। অনেকে মনে করে যে ওয়ার্ডপ্রেস হলো ছেলে খেলা, মানে মানে ওয়ার্ডপ্রেস মানে কিছুই না, হ্যাঁ আমি পারি, এরকম একটা ধারণা চলেছে। এখন তো কিছু বুঝতেছে যে নলেজের ডেপথ কিন্তু অনেক হাই। মানে একটা ই কমার্সে দেখো আমাদের মনে হয় তিনটা ক্লাস লাগবে মেবি, তাইলে তাহলে তুই চিন্তা করো যে অন্যান্য আরো টাইপের ওয়েবসাইট দায়িত্ব দিলে তাহলে কয়দিন লাগবে, এটা তুমি বুঝতে পারছো। তার মানে ওই এটাই তোমার বুঝানো। তারপর আবার ওয়ার্ডপ্রেস থিম আর প্লাগইন ডেভেলপমেন্ট শিখলে তো কথাই নেই, তাহলে তোমার 6-7 মাস 8 মাস পার হয়ে যাবে। তার মানে কোনো কিছুই সহজ না, একটা কথা মনে রাখবা, কোনো কিছুই সহজ না। তুমি তোমার গোলটা সেট করবা যে আমি কি চাই, আমি যতটুকু চাই ততটুকু শিখবো, এর বেশি আমি শিখবো না। এর বেশি শেখাটাও বোকামি। কেন বোকামি, কারণ দেখো তুমি এই যে রিফাত, দেখো রিফাত একটা এডুকেশন একটা ওয়েবসাইটের প্রজেক্ট পাইতে পারে হয়তো বা। তার মানে দেখো তুমি কিন্তু থেম প্লাগইন কাস্টমাইজ করলেই তোমার প্রজেক্ট হাসিল হয়ে গেল, তাই না? তার মানে তুমি কিন্তু 5,000 টাকা 10,000 টাকা পেয়ে গেলা। এখন তুমি যদি এখন অতিরিক্ত শিখতে যাও যে আমি কোর্স ম্যানেজমেন্ট শিখবো, কেমনে টাকা দেয়, কেমনে প্রতি মাসে পর সাবস্ক্রিপশন চলে যায়, এগুলো শিখবো। আর এত কিছু শিখতে গেলে তোমার সময় লাগবে 1-2 মাস। আর 1-2 মাস যদি শিখতেই তোমার জায়গা, তাহলে তুমি কি প্রজেক্ট পাবা না, ওই ক্লায়েন্টের প্রজেক্ট তুমি নিতেই পারবে না, আর তুমি তো পারোই না। এই জন্য যতটুকু দরকার ততটুকু শেখাটা বুদ্ধিমানের কাজ। এরপর যখন টাকা ইনকাম শুরু হবে, তখন তোমার মনই বলবে যে আমি আরেকটু শিখি। ঠিক আছে, অটোমেটিক। এটা এই মূলনীতিটা সবসময় মনে রাখবা, যতটুকু শিখবা ততটুকু যাতে আমার কাজে লাগে, এর অতিরিক্ত শেখার দরকার নেই, ওর কমও শেখার দরকার নেই। আচ্ছা, এই যে রিফাতে গেলাম, এই যে রিফাতে যে সব পেজটা আছে, এই যে এখানে কিন্তু একটা সব পেজ আছে, দেখো এই যে সব, কারণ এটা একটা ই কমার্স, কারণ যে ই কমার্স ইনস্টল দেওয়া আছে, এই জন্য এটাও একটা ই কমার্স। যদি আমি ই কমার্স থেকে কিছু সামনে রাখিনি, এই দেখো, এই দেখছো যে একটা ডেমো ইমেজ দেওয়া আছে, হ্যাঁ। জি তার মানে প্রোডাক্টের ইমেজ না থাকলে এই যে ডেমো ইমেজটা, এটাকেই বলতেছে হোল্ডার ইমেজ, বুঝছো? তাহলে এখানে ওই ইমেজের লিঙ্কটা দিয়ে দিবা, বাস কাজ শেষ। তাহলে কি হবে, ওই ওই কোনো প্রোডাক্টের ইমেজ না থাকলে এই ইমেজটা দেখাবে। আচ্ছা, ওয়েট, ধরো তোমার প্রোডাক্টের ওজন কিসে মাপতে চাও, কেজিতে, গ্রামে? ধরো তুমি বিক্রি করবা কি, ধরো বিক্রি করবা সোনা, তা সোনা কি কেজিতে বিক্রি করবা? সোনা বিক্রি করবা গ্রামে, তাই না? এরকম। আবার ধরো একটা প্রোডাক্ট টিভি, টিভি কি আর গ্রামে বিক্রি করবা? টিভি বিক্রি করবা কিসে, কেজিতে। এটা বুঝাইছি না? আচ্ছা, কেজি দিবা। ডাইমেনশন ইউনিট, মানে তোমার প্রোডাক্টের দৈর্ঘ্য প্রস্থ তুমি কিভাবে মাপতে চাও, তোমার প্রোডাক্টের সাইজ অনুযায়ী। এখন যদি তুমি বিক্রি করো দরজা, তাহলে অবশ্যই মিটার হবে, তাই না? দরজা ফিট অথবা মিটারে হবে। আর যদি বিক্রি করতে চাও যে ছোট ছোট তাহলে সেন্টিমিটার দিবা, কারণ তোমার মিটার দেওয়াটা বোকামি। আর দেখো একটা ছোট জিনিসের মিটার কেমন হবে, 0.0001 মিটার, তাই এটা দেখতে কেমন লাগবে না, এইটা আর কি।
আচ্ছা, তুমি তোমার প্রোডাক্টের রিভিউ চাও কিনা? যদি এইটা ইনেবল করে দাও, তাহলে মানুষের যে প্রোডাক্টের রিভিউ দিতে পারবে, যে রিভিউ দেখছো না, এটা দিতে পারে। আর যদি এটা অন করা না থাকে, তাহলে কি করতে পারবে না, এই রিভিউ আর দেওয়ার ক্ষমতা থাকবে না। এটা অনেকে বন্ধ রাখে। কেন বন্ধ রাখে? কিছু কিছু প্রোডাক্ট এটা বন্ধ থাকে, অনেকে বন্ধ রাখে। আবার অনেকে কি করে, এটা ইনেবল রাখে। ইনেবল রাখাটা ভালো, কারণ যে মানুষ একটু আশ্বস্ত হয়, না এই প্রোডাক্ট অনেকে নিচ্ছে, 5 স্টার দিচ্ছে, তাহলে আমিও নিব। ঠিক আছে, এই আর কি। ভেরিফাইড ওনার লেভেল। আচ্ছা, কাস্টমার লেভেলে ভেরিফাইড ওনার দেখাবে কিনা? ভেরিফাইড ওনার বলতে বোঝাচ্ছে শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ। মানে ধরো একটা রিভিউ দিছে, দেওয়ার পর ধরো ওই কাস্টমারটা কে তুমি ভেরিফাইড করছো, মানে এই কাস্টমারটা ভালো, তাকে ভেরিফাইড করে দিছো, মানে এই কাস্টমার সঠিক। তাহলে ধরো, মানে মোট কথা ভেরিফাইড ওনার বলতে বোঝায় একটা প্রোডাক্ট হলেও সে কিনছে, তাদেরকে কি বলে? ভেরিফাইড ওনার। ঠিক আছে, ধরো কেউ প্রোডাক্ট কিনেই নেই, এই না প্রোডাক্ট কিনেই একটা কমেন্ট দিয়ে গেল, বাজে প্রোডাক্ট নিয়ে কি বিক্রি করছে, একটা গালি দিয়ে চলে গেল, তা তার প্রোডাক্ট কিনেই নেই, তাহলে ওর রিভিউটার কোনো ভ্যালু আছে গো? ও তো জানেই না যে আমার প্রোডাক্টটা কেমন। তখন এই ভেরিফাইড ওনার যদি টিক দেওয়া থাকে, তাহলে কি কাস্টমার দেখতে পারবে যে এই লোকটা আসলে প্রোডাক্ট কিনেই নেই, বুঝেই কথা বলতেছে। আর যে ভেরিফাইড ওনার, তার রিভিউটা দেখা গেলে কাস্টমার বুঝে দেবে, ও সে প্রোডাক্ট কিনে কথা বলতেছে। এইটাই আর কি। আচ্ছা, স্টারে দিবে কিনা? হ্যাঁ, তাহলে দিবে ইনেবল রাখবা। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড, মানে এটা রিকোয়ার্ড কিনা। ধরো এটা যদি অন করা থাকে, তাহলে কাস্টমারকে অবশ্যই কি করতে হবে? রিভিউ দিতেই হবে, মাস্ট। মানে সে রিভিউ না দিয়ে প্রোডাক্ট কিনতেই পারবে না। প্রোডাক্ট কিনেই, প্রোডাক্ট হাতে পাইলেই তাই কি করতে হবে? রিভিউ দিতে হবে। আর যদি ইনেবল না করা থাকে, তাহলে কি রিভিউ দিলেও চলে, না দিলেও চলে, তাহলে তুমি অবশ্যই ইনেবল করে দিবে। সেভ গেল, এটা গেল। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, আর বেশি আগাচ্ছি না। তোমরা আজকে কি করবে, আমি তোমাকে সিএসবি দিয়ে দিচ্ছি, যে আমি এই প্রোডাক্ট গুলো যে তৈরি করলাম, সিএসবি কিভাবে দেয় আমি তোমাকে দেখাই। এই যে তোমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে টুলস এ যাবে, টুলস দেখছো, টুলস। আমি এখানে এক্সপোর্ট করবো, আর তোমরা কি করবে? ইম্পোর্ট। মনে থাকবে, আমি করবো কি এক্সপোর্ট, তোমরা করবে কি ভাই ইম্পোর্ট। সিএসভি আচ্ছা, দিলে এক্সপোর্ট কি হয়? সিএসবি দিয়ে যে আবার ইম্পোর্ট করতে পারবা প্রোডাক্ট। এই যে এই এইটার যে ধরো অনেক ডাটা আছে না, যে পোস্ট আছে, প্রোডাক্ট আছে, কমেন্ট আছে, আছে না, অনেক কিছু মানে আছে সব না। আইসা পড়বে আর কি। হ্যাঁ, সব আমি ধরো তোমার মানে ডেমো হিসেবে তোমার পিসি চলে যায়। এই জন্য এটাকে কি করতে হয়, এখান থেকে এক্সপোর্ট করতে হয়। এটা শিখে রাখবে, যে আজকে টিউটোরিয়াল এটা দেখে দিচ্ছি। এই যে এক্সপোর্টে চাপ দিলাম, টুলস এর মধ্যে মানে দেখো, টুলস, প্লাগইন টাগিন এক্সপোর্ট। সব আমার এনে আসবে আর কি। এটা কোনো প্লাগইন লাগবে না, ডিফল্ট, মানে ওই সব মানে ওয়ার্ডপ্রেসে আপনার আছে। যা আছে ওই জায়গায় সব আমার এটা আসে পড়বে আর কি। হ্যাঁ সব হ্যাঁ, অ্যাড সব করে চলে আসবে। দেখো এখনই, দেখো এই যে দেখাচ্ছি তো, লাইভ দেখাচ্ছি, দেখো কি হয়। দেখো এই যে টুলস দিলাম না, এই যে এক্সপোর্ট। এই যে তুমি কি কি এক্সপোর্ট চাও, এই ওয়েবসাইটে সবকিছু কি করতে পারো। এই দেখো পোস্ট, সাইড বার, পোর্টফোলিও, প্রোডাক্ট, ভেরিয়েশন, অর্ডার, রিফান্ড, কুপন, যতগুলো আছে দেখছো, সবই কি করতে পারি আমি, এক্সপোর্ট করে দিতে পারি। দেখছো, দিলে আবার কি করবা, তোমার কম্পিউটারে তুমি কি করবা, ইম্পোর্ট ইম্পোর্ট। করবা। ঠিক আছে, তাহলে আমি আর আপাতত এত আমি করবো না, আমার সব দরকার, আমি প্রোডাক্ট বের করে দিচ্ছি। এই প্রোডাক্ট, নিচে নিচে প্রোডাক্ট বের করে দিচ্ছি। আচ্ছা, প্রোডাক্ট বের করলে তো হবে না, ছবিও তো লাগবে, তাই না? ঝামেলা। আচ্ছা, অলই দিতেছি। অল দিলে তো আবার সমস্যা, কারণ তোমার তো আর এত কিছু নাই তোমার কম্পিউটারে। তাহলে প্রোডাক্টই বের করে দিই। ঠিক আছে, আচ্ছা দিলাম, নিচে যে একটা প্রোডাক্ট আছে এক্সপোর্ট করে দিলাম। দেখো ডেমো, ডেমো আর কি, আর কিছু না। ওই যে একদিন দেখাইছিলেন যে প্লাগইনের মাধ্যমে এটা এটা হলো ইয়ারটা। ওইটা তো হলো পুরো ওয়েবসাইট কে মানে ইয়া দেওয়া। জি। ঠিক আছে, ওটা হলো মাইগ্রেশন পারপাস ইউজ হয়। মানে ধরো এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট যাচ্ছে অন্য সার্ভারে নিয়ে যেতে, তখন কি তুমি আর এই যে এরকম একটা একটা করে দিবা, এমনি দিবা, জি। সারাদিন লেগে যাবে। এইটা হচ্ছে ওইটা হচ্ছে মাইগ্রেশন, মানে এই যে এই প্লাগইনটা এক জায়গা থেকে নিয়ে এক্সপোর্ট করে ইম্পোর্ট, মানে এক জায়গা থেকে নিয়ে পুরো ওয়েবসাইটটা আর এক জায়গায় নিয়ে যাবে ওইটা। আর এইটা হচ্ছে কি, অল্প অল্প পার্ট বের করে দিলা, মানে তুমি ওই প্রোডাক্টটা নাও, এটা নাও, মিডিয়াটা নাও, এই বুঝছো বিষয়টা। আচ্ছা, আমি জি। প্রোডাক্টটা বের করে দিচ্ছি। এই যে বের হয়ে গেছে, আর কালকে যে একটা ইয়া দিলেন ওটা পুরো ছবিটা তো ডাউনলোড করা যায় না, ওটা অর্ধেক বাইরে। হুম। কালকে দেখেন কি আপনি দিছে, আপনার একটা ছবি পাঠাইছি দেখেন। কি দিছে কালকে? কালকেও যার একটা দিলেন না কাজ করার জন্য প্রজেক্টের, হুম হুম। ওটা ওই যে অর্ধেক করছি ওই যে ছবিটা তো ইয়া পাই নাই। কেন বের করে না, ইন্সপেক্ট করতে হবে। কি দিছে দেখেন আপনি, একে কনসা, এই ওয়েবসাইটটা কিন্তু আমার বানানো। এই দেখেন যে আমার যে ছবিটা। ক্লায়েন্ট আছে না দুবাইয়ের, তার জন্য এটা বানাইছি। জীবনে যে কত ওয়েবসাইট বানাইছি, মানে কল্পনা করতে পারবেন, পৃথিবীতে ছড়াই ছিটে আছে। ইন্সপেক্ট করে করলেই তো পাওয়া যাবে। কোন ওয়েবসাইট, এই ছবি পাও না, এই ছবি, এই যে ছবি, এই যে এই যে শেপটা চলে আসছে, এই যে স্কোয়ার যে একটা শেপ আছে না, এই যে পিছনে, এই শেপ। জি।
এই এটা ছবিটা এটা। সামনেরটা আর কি। হ্যাঁ সামনেরটা পাওয়া যাবে, তুমি এটা ঘাটো না, ঘাটলেই তো পাওয়া যাচ্ছে। পুরাটা ঘাটলে এই আছে যে তিনটা। সবই আসবে। এটাও তো একটা ছবি না, এটাও তো ছবি। এই যে ধরছে, এই যে আসবে না মানে কি, এই ছবি, এই যে এটা লোডিংটা, লোডিং মানে যে লোডিং হয় না ওইটা, খুঁজতে হবে, না খুঁজলে কি বাবা। খুঁজছি অনেকক্ষণ, ওই তিনটাই আহে। এই যে রেগুলেশন স্লাইডের ডেটা আসতেছে, বুঝছো? আসবে আসবে ভাই আসবে, একটু ওয়েট করে দাঁড়া। আগে বুঝতে হবে তোমার স্লাইড কয়টা, এটার ভিতরে না, এটার ভিতরে না। স্পিনার, আবার স্লাইড, ঢুকতে থাকো। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, আরো ঢুকতে থাকো। এই যে একটা পেয়ে গেছি, এটা একটা একটা ছবি পাইছি আর কি। এটা কি দেখি, ট্রান্সপারেন্ট পেন, পিছে একটা পেনজি ছবি আছে যে হালকা, এরকম একটা ছবি আছে কি জানি, মানে এই যে পিছনে একটু মানে শেড করে দিচ্ছে এই জিনিসটা, এইটাই ইন্সপেক্ট। এই ছবিটা পাচ্ছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ পুরাটা আর কি। আচ্ছা বুঝছি বুঝছি। এটা মনে হয় এটা পাওয়া যাবে, বুঝছো, আছে, নাই তা না। এই দেখছো এই যে পাইছি তো, এটা এই হলে পাও লেয়ার না। এইটা তো এই যে পাইছি। আরে বাবা ইন্সপেক্ট করতে হবে তো। মানে এই এখানে দেখাচ্ছে মানে কি, এটা তো একটা কোডিং থেকেই আসছে নাকি, তার মানে কোডিং এইটা এর তো মধ্যেই পাইছি, আছে, তাহলে এইটা কোনটা? পাইছি ওই যে পিছে যে আরো ছবি টবি আছে না, দেখেন ওই যে কয়েন টয়েনও পাইছি, ওই যে পিছে একটা বোর্ডের মতো আছে, ওটা কি আলাদা নাকি? হ্যাঁ এটা লেয়ার না, অনেক লেয়ারে তো আছে এগুলা, বিভিন্ন লেয়ারে আছে, তার মানে এটা আরেক জায়গায় আছে, আরেকটা লেয়ারে। তুমি খালি ওইটা ধরলে ওইটা পাবা, অনেক লেয়ার আছে, চার ওই পাঁচটা দেখেন লেয়ার আছে। আমি মানে প্রথম একটু টুক কষ্ট বানায় করে আপনার বের করতে পাঠাইছি। হবে, বের করতে হবে, পাওয়া যাবে, বের করতে হবে। প্রথম টুক বানায় আপনার পাঠাইছি, দেখেন। আচ্ছা এইটা মনে হয় কি, এটা আমি একটা, এর একটা ঝাপসা দেখছো, মানে এটা, এটাও ইয়া থেকে আসছে। আচ্ছা যেটা নাই ওটা এখন দরকার নেই, ঠিক আছে, এত কঠিন মানে এত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি তো দেখাই দিলাম, মানে আছে এর ভিতরে আছে, মানে খুঁজা লাগবে আর কি, আর কিছু না, না খুঁজলে কেমনে পাবো। আচ্ছা এইটাই আগে ধরি, তখন ধরতে পারছিলাম, এখন ধরতে পারছি না। এই ইমেজ, আরে এই যে বারবার নড়তেছি তো, চাপ দিলে ইমেজটা জায়গা, বুঝছো, এই যে ইমেজ। তাহলে আছে আর এস মাস্ক র্যাপ, এর মধ্যে আছে, এই যে এর মধ্যে মডিউল র্যাপ আর এস মাস্ক র্যাপ, এর মধ্যে আছে স্লাইড। মানে এইটা তো আসলে এটা একটা কঠিন প্লাগইন থেকে আসছে, বুঝছো, এটা নর্মালি এটা এটা একটা প্লাগইন আছে, এটা শিখাবো আমি। আচ্ছা হ্যাঁ না, এটা বাইকের শিখানো দেখেন, ঝামেলা, বাইকের করতে পারবা, ওটা সময় লাগবে আর কি। ওই যে এক এক করে দেখতে 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 দেখবে যে এটা চলে আসছে। পরে ওটা বাদে আমি বানাইছি, একটু দেখেন আপনার পাঠাইছি দেখ ছবি। ঠিক আছে, দেখছি ভালোই বানাইছে, দেখলাম। আর পার্সোনালি দিছে নাকি? হ্যাঁ আপনাকে দিছি খালি। এই দিয়েছিল, দেখছি সুন্দর হয়েছে, না ভালো হয়েছে, অনেক সুন্দর। এইটুক যে পারছে এটি তো কম না, ঠিক আছে, অনেক সুন্দর মাশাল্লাহ। দেখি তোমাদের তোমার আর রে, সামনে থেকে যদি তোমাদের করার মতো কোনো কাজ আসে তাহলে সহজ, তাহলে আমি দিব না, সমস্যা নেই, ঠিক আছে। মোটামুটি একটা লেভেলে চলে আসছে ইনশাল্লাহ। এখন আশা করা যায় যে কিছু কিছু প্রজেক্ট করতে পারবে আমার মনে হয়, ঠিক আছে, আমি ওগুলো দিব যদি ওই রকম প্রজেক্ট পাই। আর যদি এমন ক্রিটিক্যাল প্রজেক্ট আসে যে মনে করো যে আমি আমারই মাথার তার ছিঁড়ে যায়, তাহলে তোমরা কেমনে পারবে কাউ, এটা হলো বিষয়, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, করতে থাকো ইনশাল্লাহ। তাহলে কি জানি বললাম লাস্টে, ভুলে গেলাম, ওই যে এক্সপোর্ট, প্রোডাক্টটা এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট। আর তুমি এটা দিয়ে দিলাম, এটা তোমরা করবে কি, যে ইম্পোর্টে যায়, ইম্পোর্ট। আর ছবি না আসাটাই স্বাভাবিক, কারণ কি ছবি তো মানে আমি তোকে দেই নাই, ছবি না আসাই স্বাভাবিক। ছবির জন্য আবার আলাদা ইম্পোর্টার লাগবে। এই যে তুমি করবে কি, এই যে ই-কমার্স প্রোডাক্ট দেখছো, এই রান ইম্পোর্টার চালায়, এইটা এইটা, ইম্পোর্ট করে দেবো। না এটা ই-কমার্স না, ই-কমার্স না, শোনো, এটা এক্সপোর্ট করছিলে কই থেকে, ওইখান থেকে ইম্পোর্ট করতে হবে। দাঁড়াও একটু দাঁড়াও,
ও ঠিক আছে, হ্যাঁ, ই কমার্স প্রোডাক্ট ইনকাম, এই যে এনে শুধু এইটা দিলেই হবে। সিএসবি না, সিএসবি এটা কি কি ফাইল? এক্সএমএল ফাইল, সিএসবি সাপোর্ট করে। আচ্ছা এক্সএমএল যদি দিতে চাও এইটাতে ইম্পোর্ট দিবে, দেখি একটা দিয়ে দেখি নেয় কিনা। এই দিলাম না, এই এক্সএমএল নেবে, ঠিক আছে। তার মানে এইটা যে নিচেরটা, বুঝছো? এইটা এইটা তুমি কি করবে, এই যে এনে দিয়ে দিবে। এই দেখছো হয়ে গেল, ইম্পোর্ট দিলে এটা আপলোড হয়ে যাবে। আমি তাহলে এটা দিয়ে দিতেছি। এই 13.8 MB। আচ্ছা তাহলে এগুলো প্র্যাকটিস করে যেটুকু দেখলাম। আর ই কমার্স ওয়েবসাইট একটু কঠিন, কারণ স্বাভাবিক, তুমি দেখতেই পারতেছো। একটা স্লাইডার বানানো শিখতে হবে, ই কমার্সের শিপিং জোন, শিপিং মেথড, পেমেন্ট গেটওয়ে, তারপরে যে যে আরো কিছু বললাম রিপোর্ট জেনারেশন, আবার দেখলাম না এসএমএস দেওয়া, ইমেল ডিজাইন করা, মানে বিশাল একটা ম্যাসিভ জিনিস, ঠিক আছে। আমরা 3-4টা ক্লাস শুধু ই কমার্স বানানো শিখবো। একটা ভালো মতো শিখে গেলে ইনশাল্লাহ যে কোনো ই কমার্স বানাতে পারবো, ঠিক আছে। তারপরে আমি তোমাদের ই কমার্স প্রজেক্ট যেটা সবচেয়ে বেশি আসে, আমি তোমাদের এই প্রজেক্ট গুলো দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু মনোযোগ দিয়ে শিখো, ঠিক আছে। কারণ কি দেখো, যদি মনোযোগ দিয়ে একটু শেখো, এই হয়তো 5 দিন লাগবে, কিন্তু 5 দিন পরে কিন্তু তুমি একটা ই কমার্স বানাতে পারবে নিজেই। তা তখন কিন্তু আমিও তোমাকে দিতে পারবো, ঠিক আছে। আর তুমি যদি মনে করো ফাঁকি দাও, তাহলে কিন্তু মানে আমি দিতে পারবো না। কারণ হচ্ছে প্রজেক্ট তার করা লাগবে, আর আমি নিজে বুঝতেছি যে ই কমার্স এখন তোমাদের হয় নাই, কেমনে দিব বলো? বিষয়টা বুঝে শুনে কাজ করে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।